স্বপ্ন যাবে অনেক দূর, হবে না তো করে স্বপ্ন যাবে অনেক দূর, হবে না তো করে স্বপ্ন যাবে অনেক দূর, হবে না তো আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক মন্ডলী ও প্রিয় পিজিএস সদস্যবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সরকার মনির শুরু করছি আপনাদের জন্য বাগানের পরিচিতি অনুষ্ঠান মি অ্যান্ড মাই গার্ডেনের 7ম পর্ব। এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অতিথি দ্বারা দুজনই বাংলাদেশ সমুদ্র পাড়ের প্রধান দুটি শহর খুলনা ও চট্টগ্রামের বাসিন্দা। 2005 সালে লন্ডনে বসবাস শুরু করেন। তারপর থেকেই বাগানকে পরিবারেরই অংশ বানিয়ে ফেলেছেন। বর্তমানে থাকেন ব্যাকটন লন্ডনে। দুজন বিজিএসেরই সদস্য। তারা যদিও ফ্ল্যাটে থাকেন, তারপরও দেশীয় সবজি ও সবুজের মায়ায় গত 10 বছর ইনডোরে এবং 5 বছর যাবৎ কাউন্সিল থেকে অ্যালটমেন্ট নিয়ে সবুজ বনানী সাজিয়ে যাচ্ছেন। প্লিজ জয়েন মি টু ওয়েলকাম সুমন দাস দত্ত ও তার সহধর্মিণী জয়শ্রী দত্ত জয়া। স্বাগতম জয়া আপা, সুমন ভাই। সবাইকে হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আসছেন। আমরা অনেক খুশি, আমাদের বিজিএস সদস্যরা অনেক খুশি। স্পেশালি সুমন ভাই, আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করেছেন, অ্যাপ্রিশিয়েট। তা আমরা এখন যেহেতু আজকে ওয়েদারটা অতটা বেশি সুবিধার না, তো আমরা প্রথমেই বাগান দেখব। বাগান দেখার আগে আপনাদের দুজনকেই একে একে জিজ্ঞেস করব যে বিজিএস এর সাথে সম্পর্ক আপনাদের কতদিন, মানে কবে জয়েন করেছেন, কিভাবে পেলেন এবং কেমন যাচ্ছে আপনাদের গার্ডিং এর এই নতুন ফ্যামিলির সাথে সময় কাটাতে। একটু জয়া আপা আগে বলেন, তারপরে সুমন ভাই বলেন। আচ্ছা, আমি হচ্ছে বিজিএস এর সাথে যুক্ত হচ্ছে গত 3 থেকে 4 সপ্তাহ, মনে হয় প্রায় 1 মাস হয়ে গেছে। তো বিজিএস এর আরেকজন সদস্য আছেন মনিকা সাহা। তো আমাদের অনেকটা ফ্যামিলি ফ্রেন্ডের মতো, প্রায় আমরা হলিডেতেও যাই। তো উনি আমাকে অ্যাড করলেন, ইনভাইটেশন পাঠালেন। তারপর আমি দেখলাম যে বিজিএস আসলে একটা মহাযজ্ঞ, সবুজের এত সমারোহ, এত পোস্ট, খুব অনুপ্রেরণা পেলাম আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, আমিও দেখি আমার গার্ডেনে কিছু ছবি টবি দিয়ে নেই। এইভাবেই শুরু আর কি বিজিএস এর সাথে। এক্সেলেন্ট। সুমন ভাই, আপনার পালা, আপনি একটু বলেন। আমার থ্যাংক ইউ, সবাইকে স্বাগতম আর ধন্যবাদ আপনাদের সবাইকে এই সুযোগ দেওয়ার জন্য। জয়াকে মনিকা দি উনি আমাদের মুরব্বী মানুষ। হ্যাঁ, মনিকা দি একজন গ্রিন লাভার। মনিকা দি ইনভাইট করে ওকে গ্রুপে অ্যাড করার পরে জয়া আমাকে বললো যে একবার সাথে অ্যাড করো। মানে ও ইনভাইটেশন পাঠানোর পরে আমিও জয়েন করলাম। তো এখানে দেখি ভালো লাগে। আমরাও যেহেতু একটু শাকসবজি পছন্দ করি করতে, বিশেষ করে আমার বউ, সে এবার really she did a lot hard work this time. আর এমনিতে ওর গাছ আসলে আগে থাকতেই পছন্দ, আমরা যখন হাউসে থাকতাম তখন করতাম। এক্সেলেন্ট। আমি আপনাদের থ্রুতে আমি মনিকা দিকে আগে একটু ধন্যবাদ জানাই। মনিকা দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি প্রোগ্রাম দেখছেন। আপনি দেখেন আপনার মাধ্যমে আমরা কত দুজন সবুজ প্রেমী পেলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা আর বেশি দেরি না করে, যেহেতু ওয়েদার খারাপ, জয়া দি আপনি আস্তে আস্তে আপনার বাগান দেখানো শুরু করেন, আর আমি আপনার বাগান দেখতে দেখতে আমরা কথা বলবো, গল্প করব। আপনি আপনার মতো দেখানো শুরু করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আজকে তো আসলে ওয়েদার খারাপ, এরকম এক্সপেক্ট করিনি। তো তো ওই শান্তই আগে দেখা, ও প্লটটার এন্ট্রেন্সটা যেহেতু ওইটা ও অ্যাপ্লাই করেছিল, তো ও মোটামুটি
বলতে পারবে। তো শুরু থেকেই শুরু করা যাক আর কি, আমাদের এন্ট্রেন্স থেকেই। ওর কাছে আমি দিচ্ছি। আবারও আসলাম আমি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের অ্যালটমেন্টের গেট। এখান থেকে আমরা গাড়ি নিয়ে, আমাদের পার্কিংটা আছে এখানে। এখানে আমাদের চাবি থাকে, এখানে আমরা গাড়ি পার্ক করে এখানে বেশ গোটা 10-এর মতো গাড়ি পার্ক করা যায়। আর এই জায়গায় একটু দেখিয়ে যায়, এখানে ঘোড়ার গোবর কাউন্সিল থেকে যেখানে স্টাবেল আছে ওরা এসে রেখে যায়, যেটা আমরা পরে কালেক্ট করি সারের জন্য। তো আস্তে আস্তে আমরা আমাদের প্লটের দিকে যাই। আর এখানে একটা ছোট ঘর আছে, এখানে একটা অফিসের মতো। একটু টয়লেট আছে, যেটা আমরা টয়লেট গুলো আমরা অ্যাক্সেস করতে পারি চাবি দিয়ে। এই এই গেটের চাবিও আমাদের কাছে আছে। তো এখান থেকে হচ্ছে যে পুরো অ্যালটমেন্ট সাইটটা আমি একবার দেখাই। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? একদম শোনা যাচ্ছে। সুমন ভাই, আপনি কি আপনার ওই সাইদ ভাই আমাদের এই লাইভে ওখানে একটা লিংক দিয়েছে, আপনি আপনি ইচ্ছা করলে আপনি আপনার টাইম লেগে ওটা কপি করে দিতে পারেন। ঠিক থ্যাংক ইউ। আছে, হ্যাঁ, ওটা আমরা করছি এখন। ওটা আমি ধন্যবাদ। এখনই শেয়ার করব। এটা হচ্ছে যে পুরো অ্যালটমেন্ট সাইট। এখানে প্রায় এই ডান পাশের এই যে পথটা, বুঝছো কি করবে? আচ্ছা, বলে যে 1 মিনিট পরেই দিচ্ছি আমার কাছে। হ্যাঁ, আমি আমি দিচ্ছি জয়াকে। জয়া ঠিক এটা আছে। শেয়ার করে দিচ্ছে। তো এখান থেকে আমরা যাব আমাদের অ্যালটমেন্টের দিকে হেঁটে। এখানে প্রায় আমরা 50 থেকে 60 অনেক ইংলিশ আছে, ইউরোপিয়ানরা আছে। আমরা এখান থেকে আমাদের মূল যে আমাদের প্লটটা সেটাতে আমরা হেঁটে যাব। তো যাওয়ার পথে হয়তো আমি কিছু দেখাবো, এখানে আমরা কিভাবে জল পাই সেটা দেখাবো। জলের জন্য এখানে ছোট ছোট, যেমন এটা একটা অন্য ভদ্রলোকের প্লট, যাকে আমরা সেক্রেটারি বলি। আমাদের একটা আবার অ্যালটমেন্টের একটা কমিটিও আছে। তো এই প্লটটা তার তার পাশে এটা, বাট এটা সবাই আমরা অ্যাক্সেস করতে পারি। এই জলের কানেকশনটা আমাদের থাকে সবসময়, জল এখানে। সুমন ভাই, একটু একটু আমি একটু হোল্ড করি আপনাকে। এখানে এই যে জল দেখালেন আপনি, এটা কি এখান থেকে আপনাদের নিতে হয়, নাকি আপনাদের অ্যালটমেন্টে জল রাখার ব্যবস্থা আছে? আমাদেরটাতে ডাইরেক্ট নাই, আমাদের পাশেরটাতে আছে। এখানে প্রায় 50 থেকে 60টা অ্যালটমেন্ট প্লট, তার ভিতরে হয়তো 10টার মতো এরকম কুয়া আছে। 10টা জায়গায় স্টোর করা, সবাই সবারটা শেয়ার করি, যার নিয়ারেস্ট যেটা। তো এমন যে আমাদের সাথেই নাই, আমাদের নেক্সট প্লটের সাথে একটা আছে, ওখান থেকে আমরা জল ক্যানে করে আনি। যেমন এখানে আবার একটা একটা শেডও আছে। আমাদের অ্যালটমেন্টের সাথে, আমাদের প্লটের সাথে একটা শেড আছে, যেটা আগে থাকতেই করা আছে। যেমন এই ডাইনে বামে অনেকগুলো, অনেক লোকজন করছে, অনেকে অনেক ভালো ভালো করছে। যেমন এই শেডটা তারা আবার নতুন বানাইছে। ওখানে এক ভদ্রলোক আছে, তারা ফিলিপিনো ফ্যামিলি, তারা হাই বললো। তারা এখানে একটা জলের আচ্ছা, কুয়া আছে, এখানে সবসময় জল থাকে। যেমন এরা খুব লাকি যে তাদের জল নিতে বেশি দূরে যেতে হয় না। এটা এই অ্যালটমেন্টটা কি সবসময় লক থাকে না মেইন গেট থেকে? হ্যাঁ, সবসময় লক থাকে। আমাদের কাছে চাবি থাকে পার লিজ হোল্ডার, আমরা লিজ হোল্ডার বলি। লিজ হোল্ডারের কাছে একটা একটা চাবি থাকে, আমরাই শুধু অ্যাক্সেস করতে পারি। এবং ওদের টাইম টেবিল থাকে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরেও সাধারণত, যেহেতু এখানে সেফটির বিষয়টা একটা ব্যাপার আছে, সেহেতু সন্ধ্যার পরে ওরা ইয়ে করে না, মানে অ্যাডভাইস করে না কাউকে থাকার জন্য। আর ইলেকট্রিসিটি এখানে নাই। আমি আমাদের প্লটে চলে আসছি। আচ্ছা, আমাদের প্লটে বাইরেটা আমি দেখাই, ভিতরটা জয়া দেখাবে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের প্লটটার নাম্বার হচ্ছে 19। আমাদের একটা শেডও আছে, শেডের ভিতরে আমরা জিনিসপত্র রাখতে পারি, টুলস রাখতে পারি, ক্যান রাখতে পারি, কম্পোস্ট রাখতে পারি। তো আমি বাইরে এটা দেখাই। জয়া আসতেছে, ওই যে হেঁটে আসতেছে। আমি এটা একটু, শরীরটা ভালো না। হ্যাঁ, আপনি বাইরে দেখেন। তো এখান থেকে আমাদের প্লটের মূল জায়গাটা, আমাদের স্পেসটা আমরা দেখাই কতটুকু, তারপরে গাছগাছালি নিয়ে জয় বলবে। আমি যদি এখানে ক্যামেরাটা ধরি, এখান থেকে ওই পাশে আমার লাউয়ের মাচা দেখা যাচ্ছে।
এখানে এই জায়গাটুকু আমাদের মূলত এই শেড থেকে তো বেশ এই- বেশ বেশ সুমন ভাই তো বেশ বড়, তো অনেক বড়, মাশাআল্লাহ, এটা তো অনেক এটা আসলে আগে প্লট দিত ডাবল, এখন হাফ করে করে দেয়। একটু বড় বলা যায়, কম না। তো আমি ক্যামেরাটা জয়ার কাছে দিয়ে দিচ্ছি, জয়া বাকিটা আপনাদেরকে দেখাবে, এরপরে আবার আমি জয়েন করব আপনাদের সাথে। ধন্যবাদ সুমন ভাই, আপনি সাথে থাকেন, কথা বলি সবার সাথে। আমি একটু আমাদের জয়া আপা যতক্ষণ লাইনে আসছে, আমি একটু আমাদের কমেন্ট গুলো দেখে নেই। আমাদের সাথে সদস্য কারা জয়েন করেছে। এই প্রোগ্রামটা কিন্তু সদস্যদের জন্যই। তাই আমি দেখছি শাহিদ সুমন ভাই আছেন, নূপুর এন্ড হিরো আছেন, বলেছেন হাই বলেছেন। ইরান ইরান মাহমুদ আমাদের একজন মডারেটর। আসসালামু আলাইকুম ইমাম ভাই, ধন্যবাদ জয়েন করার জন্য। আরিফিন শামসুল ইজ ওয়াচিং উইথ ফ্যামিলি, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। ভাই আর আর কি আছে, শাহাবিতি, বাহ খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আমরা জয়া দিয়ে আসছে এখনই, তার সাথে কথা বলবো, ওনাদের অ্যালটমেন্ট দেখবো, অনেক কিছু জানবো। আমাদের সদস্যদের আবারও বলছি, যারা এইমাত্র জয়েন করেছেন, এই প্রোগ্রামটা মি এন্ড মাই গার্ডেন শুধু আপনাদের জন্যই, এবং আমরা আপনাদেরকে নিয়েই, আপনাদের বাগান নিয়েই কথা বলি। আপনারা যে কেউ জয়েন করতে পারেন, যখন আপনাদের অ্যালটমেন্ট দেখানোর ইচ্ছা হয়, আমাদেরকে নক করলে আমরা আমরা পরবর্তী যে কোনো একটা সিরিজে আপনাদেরকে ইনভাইট করব। জয়া দি, আপনি কি চলে এসেছেন লাইনে? হ্যাঁ ভাইয়া, আমি যে আমার মোবাইলটা হঠাৎ করে তো সেটা কোনো 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 সমস্যা নাই, আপনার সময় নেন, আমাদের মেম্বার্সরা বুঝে আমরা অ্যালটমেন্টের বাইরে আসলে কেমন হতে পারে, তা সেই আপনি যে সময় নেন, কোনো সমস্যা নাই। পেরেছি, হ্যাঁ এবার পেরেছি আচ্ছা বোধহয়। আচ্ছা, আপনি যেহেতু আপনি আবার স্ক্রিনে এসেছেন, আপনি বাগান দেখেন আগে আস্তে আস্তে। আমরা বাগান আগে দেখি, বাগানের সাথে পরিচিত হই, ওরাই প্রধান গেস্ট অ্যাকচুয়ালি। তো ওদের সাথে পরিচিত হওয়ার পরে আবার আপনাদের দুজনের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? আপনি থ্যাংক ইউ জাদি। আচ্ছা, তো ভাইয়া এই যে আমাদের এখানে একটা ছোটখাটো গেটের মতো, গেট না আসলে একটা আপনি ক্যামেরাটা ঘোরাতে হবে। গেট যাচ্ছে না কেন দেখি। কোনো সমস্যা নেই, হবে। আমি আসলে গ্লাভস পরে আছি এজন্য টাচ স্ক্রিন, এই যে তো আমরা হ্যাঁ একটা হ্যাঁ, বল। মোটামুটি লাঠি দিয়ে গেটের মতো করেছি, সবাই তাই করে যে যা পায়। এখানে আসলে হার্ড এন্ড ফাস্ট কোনো আহ সেই রকম জাঁকজমক ব্যাপার স্যাপার নেই, যেহেতু এটা একটা অ্যালটমেন্ট। তো কেউ এক বছর ছেড়ে দিলে পরের বছর হয়তো অন্যরা পাওয়ার সুযোগ পায়। কিউ কিউ থেকে যারা লিস্টে প্রথম থাকে তাদেরকে অ্যালট করা হয়। তো এরকম, যেমন এই যে আমার পাশের প্লটের ভদ্রলোক এইভাবে করেছেন, একটু বাঁশের কঞ্চি, ভাঙা কাঠটার দিয়ে। তো এইটা হচ্ছে আমার মূল ফটক এইদিকে। তো এটা যদি শুরু ধরি, এই যে ম্যারিগোল্ড, গাঁদা ফুল দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখা, আপনি বলেন, আমি শুনতেছি, আমরা শুনতেছি। এই যে গ্রিনস, গ্রিনসটা আমি জানি না এটা অন্যদের কাছে এত প্রচলিত কিনা বা সবার জানা আছে কিনা। এটা ওই কেইল আছে সুপার মার্কেটে যেটা কেইল বলে, সে কেইলের একটা প্রজাতি, একেবারে ফুল অফ আয়রন আর কি, খুবই ভালো ভিটামিন এ ভরপুর। তো ব্রিটিশরা খুব খায়। এগুলো তো অনেক সতেজ দেখা যাচ্ছে। তা আপনার এগুলা বয়স কেমন, কতদিন ধরে হয়েছে এগুলা? এইগুলোই সবচেয়ে আগে লাগিয়েছি ভাইয়া, এগুলো সবার আগে লাগিয়েছি। তো এটার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনি যদি একটু আমি বসে দেখাই, এই যে এই এই গোড়ায় গোড়ায় যদি আপনি ডাল ভেঙে নেন, মনে করেন আমি একটা ডাল ভেঙে দেখাই, এই যে এখানে আমি যদি এটা ভেঙে নেই, এই যে এটা ভেঙে নিলাম, হ্যাঁ ভেঙে নিলে এইখান থেকে আবার নতুন গজায়, যতবার ভাঙবেন তত বাড়তে থাকে। ওয়াও। এটা হচ্ছে এই গাছটার একটা বিশেষত্ব, যেটা ওই ইয়ে আছে না ব্রাসেল স্প্রাউট, ছোট হ্যাঁ ছোট হ্যাঁ বাঁধাকপির মতো, একই টাইপের। মানে আপনি যত ভেঙে নেবেন গোড়া থেকে ছোট ছোট করে আরো উঠতে থাকে। আচ্ছা যেমন আচ্ছা আচ্ছা আমি এগুলো প্রায় ভেঙে ভেঙে নিতাম, অনেক লোকজনকে নিয়েছি। এই যে যেমন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আমি ডাল ভেঙেছি। আচ্ছা।
তো এটা এই কি যে উইন্টারও প্রত্যেকটা থাকবে? গোড়ায় কিন্তু মোটামুটি থাকবে, নভেম্বর পর্যন্ত থাকবে এটা। ভেরি গুড ওয়ান। এটার নামটা আবার বলেন আমাদের মেম্বারদের জন্য প্লিজ। এটা এবার এইটা কোত্থেকে এই বীজটা সংগ্রহ করতে হয় একটু যদি কাইন্ডলি বলেন, অনেকে হয়তো ইন্টারেস্ট হবে। এইটা হচ্ছে গ্রিনস বলে, মানে সুপারমার্কেটে গ্রিনস নামে পরিচিত, প্যাকেটে বিক্রি করে। তো এটা সাধারণত ওরা স্টিম করে খায়, একটু ভিনেগার বা একটু লবণ দিয়ে সিদ্ধ করে, অথবা ভিতরে স্যামন বা ক্যাভিয়ার, যেটা মাছের ডিম, ওগুলো দিয়ে ওরা পাতাটা সিদ্ধ করে স্টিম করে এটা খায় ব্রিটিশরা। আমরা বিভিন্ন রেস্টুরেন্ট আমরা এটা দেখেছি, আম, ওরা এটা পরিবেশন করে ক্যাভিয়ার বা স্যামন দিয়ে। তো এই তারপরে এইখানটায় আমার সুইট ক্যাবেজ বাঁধাকপি ছিল, সুইট ক্যাবেজ যেটা সুইট হার্ট, যেটা পয়েন্টেড বাঁধাকপি। তো সেইটা সিজন যখন শেষ হয়ে গেল, আমি নাগামরিচের চারা লাগিয়ে দিয়েছিলাম। আপনি আপনি কি বাঁধাকপিটা আবার একটু দেখান তো প্লিজ, ও বাঁধাকপিগুলো। সুইট 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 হার্ট যেটা পয়েন্টেড বাঁধাকপি পাওয়া যায় আমাদের এখানে সুপারমার্কেটে, সেটার সিজন শেষ হয়ে গেছিল, তো আমি উঠিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমি ছবি পাঠাবো নে, ওই ইয়ের মধ্যে আপনাদের গ্রুপে আমি ছবি দেবো রে, আমি ছবি তুলে আমাদের রেখেছি। আপনাদের না, আমাদের গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স, হ্যাঁ আমি ভুলে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। অসুবিধা হ্যাঁ, বলেন। তো ওই জায়গাটাতে উঠিয়ে আমি আবার ওই নাগামরিচের চারা লাগিয়েছিলাম, কিন্তু একটু দেরি করে লাগিয়েছি বললে চারা বড় হচ্ছে না। তো একটা গাছ আমি বাসায় নিয়ে গেছি, সেটা আবার বড় হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানটা হচ্ছে ফুলকপির চারা, এই যে ফুলকপি। তো এখন শীত চলে আসাতে আমি অনেকগুলো তুলে ফেলেছি, কয়েকটা কয়েকটা আছে এখনো, এই যে বড় হচ্ছে। এর পরের লাইনে হচ্ছে যে কার্লি, যেটা স্যাভুই ক্যাবেজ বলে, এটা হচ্ছে সেই স্যাভুই ক্যাবেজ, কার্লি ক্যাবেজ। আচ্ছা, নাইস। তো এইগুলো আমি অনেক পরে লাগিয়েছি, এগুলো প্রায় অগাস্টের শুরুর দিকে, মানে প্রায় 1.5 মাস হচ্ছে আর কি। এই যে এই যে ক্যাবেজটা পাতা বাড়তে শুরু করলো, সুন্দর। তারপরে এই যে এখানে আছে। তো 2 রকম ক্যাবেজ লাগিয়েছি বেসিক্যালি, একটা ছিল সুইট পয়েন্টেড, যেটা সুইট হার্ট পয়েন্টেড ক্যাবেজ, সেটা তুলে ফেলেছি। আর এখন এটা আছে স্যাভোই কার্লি ক্যাবেজ। আচ্ছা, আপনি এগুলো আপনি কি দেখাচ্ছেন এগুলার মানে আমরা অনেকেই কিন্তু আমাদের এই সবজিগুলা এতটা মানে অনেকেই কিন্তু, যেমন আমি নিজেও করি না। তা আপনি যদি একটু একটু শর্টকাট বলে দিতেন যে এটার চাষ পদ্ধতি, কখন আমাদের এটা বীজ রোপণ করতে হবে, এবং এটা কি শীতে আবাদ করা যাবে কিনা। হ্যাঁ, এটা শীতেরই সবজি। আমি তো একটু দেরি করে লাগিয়েছি, তো ইউটিউব দেখেছিলাম, তখন আপনাদের বিজিএস এ অবশ্য আমি অ্যাড হইনি। তো ইউটিউব দেখে ভাবলাম যে এটা কতদিন থাকবে, তো দেখলাম অক্টোবরের শেষ পর্যন্ত থাকবে, অক্টোবর নভেম্বর পর্যন্ত। সরি, বাতাসের জন্য আমি একটু আনটাইডি লাগছে হয়তো, আমি ক্ষমা না, প্রার্থী সেজন্য, খুবই বাতাস। একদম একদম ঠিক আছে, আমাদের মেম্বারসরা বুঝবে আপনি বাগানে এসেছেন, তো বাতাস থাকতেই পারে। তো এই আর হচ্ছে এই যে আহ, একটু ব্রোকলিটা দেখায়, আহ, এই যে ব্রোকলি। তো স্যাভোই ক্যাবেজ, ব্রোকলি, ফুলকপি, এগুলো আপনি যত দেরি করে লাগাবেন কোনো সমস্যা হয় না তাতে। আমার যতদূর ধারণা দেখলাম, এগুলো সতেজ থাকে এবং প্রায় অক্টোবর পর্যন্ত খাওয়া যায়। যদি আরো বেশি লাগান তাহলে নভেম্বর পর্যন্ত যায়, কারণ ওরা ম্যাচিওর হতে সময় নেয়। আর মানে ঠান্ডা ওরা আহ, প্রতিরোধ করতে পারে। তো ক্যাবেজ, ফুলকপি, ব্রোকলি এগুলো বলবো ঠান্ডার সবজি। যারা এবছর লাগাননি তারা লাগাতে পারেন। ব্রোকলিরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এই তাই যে নাকি? এই যে আমার দেখি দেখি। ব্রোকলি, হ্যাঁ ফ্যাক্ট আমি বলছি, একটু পরেই বলছি। এই যে আমার ছোট ছোট ব্রোকলি, হ্যাঁ। তো ভাবতে পারেন এটা ছোট কেন, আসল হচ্ছে যেটা প্রথমে উঠেছিল ব্রোকলি, সেইগুলো আমি কেটে কেটে তুলে নিয়ে রান্না করে ফেলেছি। তো যখন তুলে নিলাম, যেখান থেকে কাটলাম, এই জায়গা থেকে আমি কাটলাম, এই জায়গা থেকে কাটার পরে
এই ছোট ছোট অনেকগুলো শুট বের হয়, এই যেমন ছোট ছোট শুট বেরিয়েছে। তা আপনি আপনি উপর থেকে বড়টা কেটে ফেলেন, কেটে ফেললেই শুটগুলো বের হয় সাইড দিয়ে, না? হ্যাঁ তাই তো? হ্যাঁ, যত ব্রোকলি যত কাটবেন তত পাশ থেকে ছোট ছোট শুট বের হয়। এই যে এই বড়টা আমি এখানে কেটেছিলাম একবার, কাটার পরে এইটা আবার বড় হচ্ছে আরেকটা ব্রোকলি। হ্যাঁ, এর তা একটা গাছ পাশে একটা গাছ থেকে কতগুলো ব্রোকলি হতে পারে আনুমানিক? আপনি এটা আমি তো আমি তো অলরেডি প্রায় 10-12টা তুলে ফেলেছি। তো ও এরপরে আরো তো প্রায় 12-14টা হয়েছে। তো আবার ছোট ছোট অনেকগুলো আসছে, এই যে ছোট ছোট এগুলো ওই বড়টার মতো, প্রথমটার মতো অত বড় হয় না, সাইজ হবে। কিন্তু বুঝতে একদম পারছি। প্রথমে যেটা হয় সেটা একেবারে পুরো ফ্লোরেটটা খুব সুন্দর গোল থাকে। ঠিক আছে, অনেক সুন্দর। তারপর এই যে এখানে একটা ব্রোকলি হচ্ছে, এই যে ছোট এই যে ব্রোকলি হচ্ছে। তারপরে হ্যাঁ, বৃষ্টিও চলে আসলো, বা হোয়াট এ টাইমিং। আর এই যে এখানে রান্নার বিনস লাগিয়েছিলাম, ঠান্ডার জন্য এখন প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছে ঝুলছে এখনো এই যে কয়েকটা রান্নার বিন। এই যে রান্নার আচ্ছা বিন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার দেশি তার দেশি পাশেই আমি, আপনি কি দেশি বিন করেন? না দেশি বিন হয়নি, করিনি এবার। আমার আচ্ছা আসলে বেশিরভাগ, ভাই আমি 1 মিনিট, বৃষ্টি এসে গেছে, আমি একটু শেডের নিচে যাই। আচ্ছা, আপনি যতক্ষণ সেরে নিতে যান, আমি একটু আমাদের সদস্যদের সাথে একটু কথা বলে আসি। ওনারা অনেকেই জয়েন করেছেন। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদের জন্য আবার বলছি, এটা বিজিএস বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটির একটা প্ল্যাটফর্ম থেকে রেগুলার লাইভ প্রোগ্রামটার নাম হচ্ছে মি অ্যান্ড মাই গার্ডেন। এই প্রোগ্রামে আমরা আপনাদের বাগান নিয়ে কথা বলি, আপনাদের বাগান দেখায়, আপনাদের এক্সপিরিয়েন্স শুনি। তো আমাদের সাথে দেখা যাচ্ছে শাহাবিতি, বাহ, উনি বলছেন আপনাকে জয়াদি, বাহ খুব সুন্দর। জয়াদি আপনি শাহাবিথি আপনাকে বাহ খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ শাহাবিথি। নুরুন নাহার কবির বলছে অদ্ভুত, কোথায় এই প্লটটা? এটা লন্ডনে আছে, ব্যাকটনে। জেইজি সাইদ আপা বলছেন অ্যালটমেন্ট কিভাবে নিতে হয়। থ্যাংক ইউ আপা আপনার কোশ্চেনের জন্য। আমরা শুনবো, সুমন ভাই আমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন যখন উনি আসবেন। নুরুন নাহার কবির আবার এসেছেন, বলেছেন কতদিনের জন্য নেওয়া যায়। হ্যাঁ, আপনার কোশ্চেনের সব উত্তর পাবেন, আমাদের সুমন ভাই এগুলা বিস্তারিত আপনাদেরকে বলবেন কিছুক্ষণের মধ্যেই। সাথে থাকেন, সব শুনতে পারবেন। জয়াদি, আপনার কাছে আবার চলে আসি। আপনি বৃষ্টির মধ্যে সেরে গেছেন, তা আমরা কি বৃষ্টির জন্য ওয়েট করবো নাকি আপনার গান শুনবো? বৃষ্টি তো বেড়েই গেল। দেখি আমি যতদূর পারা যায় মাথায় ওড়না টোড়না দিয়ে যদি পারা যায়। 1 মিনিট ভাইয়া, খুব আচ্ছা জোরে আচ্ছা। সোরে বৃষ্টি নেমে গেল। আপনি আপনি ইচ্ছা করলে আমরা এখন এই সুমন ভাইয়ের সাথে কথা বলে ফেলতে পারি। আপনি বৃষ্টিটা থামলে আপনি বাগান দেখেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, দেখিও। হ্যাঁ আচ্ছা, আমি, দেখেন। হ্যাঁ বলেন। তুমি আছো আশেপাশে? এই এই যে আমার মেয়েটা কান্না করছিল, হ্যাঁ, এই জন্য ওকে নিয়ে একটু কোন স্ট্রোলিং এ গেছে। আচ্ছা, আমি এই ফাঁকে কিছু আর কিছু দেখিয়ে ফেললি। হ্যাঁ আর ঠিক আছে। এই হচ্ছে আমার কোরজেট। এই যে কোরজেট এখনো হচ্ছে, সবচেয়ে বেশি ফলন দিয়েছে এই কোরজেট আমাকে, প্রচুর কোরজেট হয়েছে। তো আর একজন আমাকে একবার জিজ্ঞেস করেছিল আমার ছবি দেখে, বলেছিল এই যে সাদা সাদা রোগটা যে আসে এটা কেন হয়, বা গাছ পচে যাচ্ছে। এমনি ঠান্ডাতে হয়, কিন্তু যখন সামার থাকে তখনও এরকম একটা রোগ আসে দেখলাম। তো আমি ঘেঁটে দেখলাম, বিজিএস প্লাস ইউটিউব মেনলি, এটাকে ওরা হোয়াইট পাউডারি মিলডিউ ডিজিজ বলছে। তো এটা আসলে ওই যে বেকিং সোডা, একটু সোপ, এগুলো দিয়ে ট্রিট করা যায়। আর আমি যেটা করেছি, একেবারে হচ্ছে আমি ছেটে ফেলি প্রথমে, যাতে এখান থেকে রোগটা অন্য পাতায় না যায়, যেমন অন্যগুলো সতেজ আছে। তো এরকম রেগুলার আর কি পাতাগুলো ছেটে ফেলে দিতে হয়। কারণ কুয়াশ টাইপের যে গাছগুলো, সেই গাছগুলো দেখলাম স্যাঁতসেঁতে আবহাওয়া একদম পছন্দ করে না।
তো গত মাসে যখন টানা বৃষ্টি পড়লো পুরো 2 সপ্তাহ, তখন এই গাছগুলোতে এই রোগটা এসে গেছিল। এই যে এরকম সাদা সাদা রোগ এসে গেছিল। এটা কি আপনি আচ্ছা, ট্রিটমেন্ট করাতে এখনো কি আছে, নাকি আবার নাকি আপনি উইন্টারের জন্য আর করছেন না, আর ট্রিটমেন্ট করছেন না? না, এটা ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য এখন আর হবে না। তো যে কয়টা প্রজেক্ট হচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে এটা আর হবে না উইন্টারে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তারপর আমার এই পাশে এই যে ব্রোকলি তো দেখালাম, তারপরে এই পাশে দুটো বেগুনের চারা পুঁতেছিলাম। আমার জায়গা কম হয়ে গেছে, যার কারণে আমি আসলে লাগিয়েছিলাম বেশি। তো এই যে একটা বড় একটা ব্রোকলি ফুটেছে। অনেক বড়। ব্রোকলি ফোটে কিনা আমি জানি না, কিন্তু আসলে এটা ফোটার মতোই, খুব ছড়িয়ে গেছে। আপনার সাথে আমি একমত, এটা ফুটেছি। হ্যাঁ, এটা তো হ্যাঁ, কলিফ্লাওয়ার হ্যাঁ, ব্রোকলি তো ফুলের একই মতো। রকম, তাই না? তো কলিফ্লাওয়ারের হ্যাঁ, নামই তো ফ্লাওয়ার, তো ব্রোকলি তো যেহেতু ইংলিশ সবজি, কিন্তু এটা আমরা একটু কলিফ্লাওয়ার মতোই তো দেখতে, তাই না? তো ফুটেই তো, ঠিকই আছে, ঠিকই বলেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে টমেটো উঠিয়ে ফেলেছি। টমেটো মোটামুটি সবাই যে আমরা ছোটবেলায় পড়েছি মামার বাড়ি আম কুড়াতে সুখ, সেই রকম টমেটো কুড়াতেও সুখ। টমেটো আসলে কুড়াতে হয়েছে আমার। এত টমেটো ধরেছে, মানে না কুড়িয়ে আর পারছিলাম না, সব ঝরে পড়ে পড়ে মাটিতে, এখনো অনেক মাটিতে পড়ে আছে আমার। তো আমি হয়তো ছবিও দিয়েছি বিজিএস এ, প্রায় 25-30 কিলো আমার টমেটো হয়েছে, অনেক লোকজনকে দিয়েছি। এই যে এখনো আছে। 25-30 কিলো? হ্যাঁ, এইরকম টমেটো হয়েছে। বলেন কি? ওয়াও! আমি তার কিছু ছবি। এখানে কি আপনার কি 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 জাতের টমেটো করেছেন এবার, নাকি? ভাই আমি অবশ্য আমি ওই এক্সপার্ট না হওয়াতে আমি নাম বলতে পারবো না, কিন্তু এইরকম ক্লাস্টার টমেটো, মানে ক্লাস্টার কেন বলছি, এটা মানে অনেকগুলো টমেটো সমষ্টির মতো দেখা যায়। আচ্ছা, আচ্ছা, এই জন্য অনেক আমি বড়। ক্লাস্টার, হ্যাঁ ক্লাস্টার টমেটো বলছি। আচ্ছা। আর চেরি টমেটো ছিল, তো এখনো আছে অনেক। আমি বেশিরভাগ গাছ তুলে ফেলেছি, তারপরে অনেক টমেটো এখনো আছে গাছে ধরে। এখানে প্রায় আরো 7-8 কিলোর মতো হবে মিনিমাম। তো টমেটো হয়েছে কি, টমেটো আসলে আমি চারা কিনিনি বা কেউ আমাকে দেয়নি, যেটা আমি রান্না করতাম সেইখান থেকে রান্নার টমেটো গুলো আমি বাসায় ছড়িয়ে ছোট ছোট করে চারা করেছিলাম। সেই চারাগুলোই আহ মানে এই টমেটো হলো। শুধু যেটা বড় টমেটো, ক্লাস্টার টমেটো দেখালাম, সেইটা কেনা ছিল গাছটা। আমি আমি আপনাকে এই জিনিসটা আবারও জানতে চাচ্ছি। অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে সিড পায় না, ভালো সিড পায় না। তো বাজার থেকে যে টমেটো কেনেন, ওই বীজ থেকে আপনি বলছেন সিড চারা করেছেন। একটু একটু সহজভাবে যদি বলেন, এটা বীজটা কিভাবে নিয়েছেন এবং চারা কিভাবে করেছেন, একটু যদি ক্লিয়ারলি বলেন, তাহলে আমাদের সদস্যদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওই যখন রান্না করতাম মাঝখান বরাবর কাটতাম, মাঝখান বরাবর কাটলে ভিতরে যে বীজগুলো থাকে ওটাকে ওই একটা স্ট্রেইনারের মধ্যে, মানে চা ছাঁকুনির মতো যে স্ট্রেইনার গুলো, খুব ছোট ছোট ছিদ্রওয়ালা, সেইগুলোতে চেপে নিতাম। চেপে নিয়ে শুধু টমেটোটা দিতাম আর বীজটা ভালো করে ধুয়ে বীজটা শুকিয়ে ফেলতাম। শুকিয়ে টিস্যু পেপারে রাখতাম। যদি আপনি টিস্যু পেপার থেকে উঠাতে না পারেন, তাহলে আপনি টিস্যু পেপার সহই মাটিতে দিয়ে দেবেন, তাতেও গাছ গাছ হয়। আচ্ছা, আচ্ছা, অনেক তাই সময় তো। টিস্যু পেপারের সাথে আটকে থাকে বীজগুলো। হ্যাঁ, হুম, তখন হুম, ওই টিস্যু পেপারটা যেহেতু রিসাইকেল প্রোডাক্ট, তো টিস্যু পেপার সহই কিন্তু আপনি গাছে দিয়ে দিতে পারেন, তখন গাছ গাছ উঠে যায়। দারুণ। সদস্যরা তো এখন থেকে টমেটোর আর বীজ আর খুঁজবে না। না, এখন একদম না, থেকে আমি কোনো এখন টমেটোর গাছ লাগাইনি। হ্যাঁ, কিনিনি। হ্যাঁ, একদম ঠিক বলছেন। হ্যাঁ, তারপর বলেন। তা আপনি, হ্যাঁ, আচ্ছা, এর পরে এখন দাঁড়িয়ে আছি বাটারনাট স্কোয়াশ, এটাও সেম। এটাও আমি বীজ আহ, কিনিনি। জয়দি, আমি আপনাকে একটু হোল্ড করবো। আমি আবার আবার আপনি আবার ক্যামেরায় যান তো একটু। আচ্ছা, হয়ে গেল। একটা, হ্যাঁ, হ্যাঁ,
তা আমার সদস্যদেরকে দেখাতে চাচ্ছি, ঠিক দেখেন আছে। আমি দেখাতে চাচ্ছি আমরা এই আপনাদের প্রোগ্রামের জন্য দেখেন সুমন দাস আমার ছাতি হাতে পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বারাক এটা ওবামা। তো আমি চিন্তা করতে পারছি না, মানে এটা আমাদের লাইভ প্রোগ্রামে, আমার কোনো লাইভ প্রোগ্রামে এরকম আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে লাইভ করবে, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে গেল। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন অনুভূতি? ছাতি ধরে আছেন, আপনার ওয়াইফ কথা বলছে, কেমন লাগছে আপনার? নিজেকে সেই বারাক ওবামা সেই বলছে। মানে কবিতার কথা বলতে হয়, এই ছাতা ধরাতেই আমার আনন্দ। নাইস ওই যে বলে নাইস। না, পথ চালাতেই আমার আনন্দ। তো আমার আনন্দ এই ছাতা ধরাতেই। এবার আমার বউয়ের যে গার্ডেন, এটা বাম্পার ফলন বলা যায়। হ্যাঁ, ও সবসময় গাছপালা ভালোবাসতো, কিন্তু এইভাবে ম্যাসিভ আকারে করা হয়নি। আমরা আগে যখন একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকতাম, তখন আমরা আমাদের সামনে পিছনে বাগানে করতাম, ও করতো, আমার মা করতেন, আমি অতটা করতাম না, আমি একটু লেজি টাইপের, জাস্ট কোন রকমে ছেড়ে দিতাম। কিন্তু ওর কথা হচ্ছে ও পারফেকশনিস্ট, ও শুরু করলে সেটা ভালোভাবেই করবে। আর এবার যেহেতু প্যান্ডেমিক টাইমটা, সেই জন্য ওর জন্য খুব ভালো সময় কাটছে এখানে, এবং তার ফসলও ও পাচ্ছে। ও প্রকৃতির মানে ওকে সেইভাবে উজাড় করে দিছে। তো আমার এই ছাতা ধরাতেই আনন্দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাপোর্টেই আমার মনে হয় উনি এতটা এগিয়ে এসেছেন। আমার শিওর অনেক বাসা থেকে আপনাদের অ্যালটমেন্ট অনেক দূরে। উনি বাচ্চা আছেন, তাদেরকে নিয়ে অ্যালটমেন্টে আসেন, হ্যাঁ বাগান এসেছিল। করেন। ডেফিনেটলি আপনার সাপোর্ট, আপনি যে ছাতা ধরতেছেন তা আমরা বুঝতে পেরেছি। তো ধন্যবাদ সুমন ভাই। আপনি ছাতা ধরতে থাকুন, আজীবন ধরে রাখবেন, এটাই আমাদের কামনা। ঠিক জয়াদি, আছে আপনি নাকি? বাগান দেখান। আচ্ছা এরপরে হচ্ছে এই যে যেখানটায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। এই যে বাটার নাটের জন্য আমি একই কথা বলবো, যারা গার্ডেনিং শুরু করেননি, যারা করেছেন তারা তো জানেন, বা যারা করতে জয়াদি, চান। আপনাকে ভাইয়া আমার আছেন? স্ক্রিনে দেখছি না, আপনি একটু ক্যামেরাটা দেখেন। হ্যাঁ দেখেন। কোথায় গেল? ক্যামেরা না পাওয়ার অন করো। হ্যাঁ, দেখেন, হবে, হয়ে যাবে। হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি, এবার কিন্তু দেখছেন? হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একদম দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি বলতে আচ্ছা দেখান। আচ্ছা, তো তো যারা করেছেন তারা তো জানেন বাটার নাট খুব সহজ একটা মানে প্লান্ট, খুব ইজিলি গ্রো আপনি কি, করে। হ্যাঁ, আপনি আবার 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 কথা আমার মধ্যে শুনতে এখন, আবার আবার প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জয়াদি, আপনার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। শোনা হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, প্লিজ বলেন। আচ্ছা হ্যাঁ, তো ওই ওই সেই কথাই বলছিলাম যে বাটার নাট যারা করেছেন তারা জানেন এটা ইজি টু গ্রো, কিন্তু যারা এখনো করেননি বা একেবারেই শিক্ষানবিশ তাদের বলবো বাটার নাটের জন্য কোনো চারা কিনবেন না, কোনো বীজও কিনতে হবে না। বাজার থেকে আপনি সামার আসার আগে আগেই ভালো ভালো মানের সুপারমার্কেট থেকে বাটারনাট স্কোয়াশ কিনে নেবেন। মাঝখানে যে বীজগুলো শক্ত বীজ, সেই বীজগুলো রেখে দেবেন ধুয়ে। যখন সামার আসার আগে আগে মার্চ এপ্রিলে আপনি বুনে দেবেন ডাইরেক্ট, একদম মানে কোনো যত্নই করতে হয় না বাটারনাটের জয় জন্য। জয়াদি, আপনার লাইনটা, সদস্যবৃন্দ আবার বলছি, লাইনটা অনেকটা খারাপ, যেহেতু বাইরে আছেন। জয়াদি, আমরা কিছু শুনতে পাইনি, আপনি আবার আবার যদি বলতেন। আমি একটু ইন্টারনেট খারাপ হচ্ছে, আপনার কথাগুলো আমরা শুনতে পাইনি, বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে হ্যাঁ ওয়েদারের জন্য বোধহয় হ্যাঁ হ্যাঁ লাইন হ্যাঁ, তাই সিস্টেমটা তাই। দুর্বল। তা আপনি ওই যে বললেন যে বাজার থেকে কেনার পরে বীজ তারপরে কি বললেন, পরেটা শুনতে পাইনি। ও বলছি বাটারনাট যারা লাগাতে চান তাদের ওই বীজ কিনতে হবে না বা গাছও কিনবেন না, আপনি সেই টাকাটা সেভ করতে পারেন অন্য চারার জন্য, যেটা ঘরে করতে পারছেন না বীজ, সেই চারা কেনার জন্য আপনি এই টাকাটা সেভ করতে পারেন। বাটারনাট হচ্ছে যেহেতু ইজি টু গ্রো, সেইটা আপনি যে রান্না করার ভালো সুপারমার্কেট থেকে একটা বা দুটো বাটারনাট স্কোয়াশ কিনে নিলে সেটা রান্না করার সময় মাঝ বরাবর কেটে বিচিগুলো রেখে দিলে সেই বিচি ছড়িয়ে দিলেই বাটারনাট উঠে যায়। তো ঠিক আছে। খুব একটা যত্ন করতে হয় না বাটারনাটের জন্য, কিন্তু যখন ফসল আসা শুরু করে তখন একটু এটা যত্ন একটা করতে গাছ। হয়। হ্যাঁ, যেমন আমাদের এইটা একটাই গাছ,
অথচ একটা গাছ থেকে আমাদের অনেক বাটারনাট আমরা তুলেছি, লোকজনকে দিয়েছি, তারপরও প্রায় আরো 8-10টা বাটারনাট রয়ে গেছে। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আমার একটু একটু জিনিস জানার ইচ্ছা আছে এখানে, বাটারনাট স্কোয়াশ কি সবসময় মাটিতে দিতে হয় নাকি মাচাও দেওয়া যায়? আমরা যখন আগে অনেক বছর আগে ভাড়া বাড়িতে ছিলাম একবার, তখন আমরা বাগানে করেছিলাম, তখন একটুখানি মাচা দিয়ে দিয়েছিলাম, জায়গার অভাবে মাচা করে দিয়েছি। কিন্তু আপনার যদি জায়গা থাকে না, তাহলে মাটিতে বাইরে দিলে ভালো, কুমড়ার জন্য মাচা লাগে না। আচ্ছা আচ্ছা। এই যে আমার এখানে দুটো বাটারনাট এখনো আছে, তারপরে এই যে এখানে একটা, তারপরে এই যে এখানে একটা। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমি একটু দূর থেকে দেখাই, এটা শুধু একটা গাছ, একটা গাছ থেকেই এত লম্বা করে আমার বাটারনাটের লতা বেয়ে গেল। ওয়াও, অনেক সুন্দর। শুধু একটা গাছ ছিল, এই যে দূর থেকে দেখায়। এই যে এই পাশেও আর একটা বাটারনাট এখনো এই যে আছে। কতগুলো ধরেছে বাটারনাট এবার আপনার সব মিলিয়ে? আমার প্রায় 15-20টার বেশি বাটারনাট হয়েছে, তো আমি প্রায় 10-12টা তুলে ফেলেছি, আরো 10-12টা আছে এখন। আচ্ছা, অনেক সুন্দর। একটা গাছ থেকে আর এতগুলো এই পাশে হ্যাঁ, আর এই পাশে বলেন। জায়গা না থাকাতে একটা পুরনো বুক কেজে আমরা ওই ফুলকপির চারা লাগিয়ে দিয়েছি। তো সেই ফুলকপির চারাগুলো হচ্ছে, কিন্তু একটু বেশি ঘন হয়ে গেছে বলে কিছু রোগ এসেছিল, সাদা সাদা যে ফ্লাইস। তো সেই জন্য আমি করেছি কি, কিছু পাতা ছেটে ফেলেছি, এরকম এরকম অনেক পাতা ছেটে ফেলেছি। এই যে বৃষ্টি পড়াতে আমার ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তো তুলে ফেলবো হয়তো আজকে। এটা কি আপনার বৃষ্টির জন্য নাকি উইন্টারের জন্য নষ্ট হচ্ছে? ঠান্ডার জন্য নষ্ট হয়, কিন্তু যেহেতু এটা অলরেডি আসলে ঠান্ডার সবজি, যতটা না বেশি ঠান্ডার জন্য নষ্ট হয়, তার চেয়ে বেশি বৃষ্টির জন্য নষ্ট হয় বলেই আমার ধারণা আর কি। আচ্ছা, তো পরে কতগুলো তুলে যখন চারা হলো, পরে মাটি থেকে তুলে আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছি। মানে এই জায়গাতে আগেই ছিল আমার স্পিনেচ, এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে। যখন বেবি স্পিনেচের সিজন শেষ হয়ে গেল, তখন আমি সেগুলো তুলে মাটিটা একটু শাফল করে নতুন করে কম্পোস্ট রেডি করে ফুলকপির চারা লাগিয়ে দিলাম। এই যে এখন এই ফুলকপি হচ্ছে, এই যে। আচ্ছা, অনেক সুন্দর তো ফুলকপি গুলো। আমি আরো কয়েকটা দেখাই ফুলকপি। ভেরি নাইস। এগুলো কি আপনি ফুলকপি কি বীজ থেকে করেছেন না কি চারা কিনে এনেছেন? এটা বীজ থেকে, এটা আমাদের এক দাদা দিয়েছেন, ওনার গার্ডেনে জায়গা না থাকাতে উনি আমাকে বীজগুলো দিয়ে দিয়েছেন। সেই বীজ আমি লাগিয়েছিলাম জুলাইয়ের শেষের দিকে। তা আপনি কি এখানে ফুলকপি বীজ করতে পারবেন ইচ্ছে করলে? সম্ভব? আমার আইডিয়া নেই, কারণ আমি তো আগে কখনো সেইভাবে চেষ্টা করিনি। হয়তো একটা ফুলকপি রেখে দিলে কি হয় দেখা যেতে পারে পরীক্ষামূলক ভাবে। আচ্ছা আচ্ছা। তো এরকম প্রত্যেকটা গাছে আমার ফুলকপি এসছে। এই যে এই একটা, তারপরে এই যে এখানে আরেকটা, এই যে এখানে আরেকটা, তারপর ওই পাশে প্রত্যেকটা গাছে সুন্দর ফুলকপি এসছে। এই যে এটা, এখানে প্রায় 20টা ফুলকপি হয়ে গেছে আমার এই জায়গাটাতে। এখানে আগে স্পিনাচ লাগিয়েছিলাম। তো যাদের জায়গা কম, তারা করতে পারেন, একটা ফসল উঠে যাওয়ার পরে যদি মনে করেন যে ওই ফসলটা আর হবে না, তখন তারা শীতের যে সবজিগুলো আছে মাটি রেডি করে সেই সবজি আমার মতো লাগিয়ে দেখতে পারেন। আমি যেমন স্পিনেচ উঠে যাওয়ার পরে আমি ফুলকপি লাগিয়ে দিলাম। তারপর এই পাশে আছে হচ্ছে আমার স্ট্রবেরি। এই যে আপনার লাইনটা আবার একটু খারাপ হয়ে গেছে। আপনি একটু খেয়াল করেন তো, একটু আমরা আপনার কথাটা শুনতে পাচ্ছি না ঠিক মতো।
আপনার যখন লাইন ঠিক হবে আপনি আবার শুরু করেন, আমি এর মধ্যে একটু আমাদের সদস্যদের কমেন্ট গুলো পড়ে নেই। জয়াদি, আমি আপনাকে বলছি, আপনি আপনার লাইনটা ক্লিয়ার না। জয়াদি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি একটু হোল্ড করেন, আমি আমাদের আপনার লাইনটা একটু ক্লিয়ার না, আপনি একটু হোল্ড করেন, লাইনটা হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। আমি এর মধ্যে আমাদের সদস্যের কিছু কমেন্ট দেখে আসি, ওনারা লাইনে ঠিক আছেন, আছে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? তা ঠিক আমাদের আছে সাথে ভাইয়া। এখন আমরা দেখতে পাচ্ছি নূর নাহার কবির অনেকক্ষণ যাবত আছেন। উনি আপনার উনি বলছেন কতদিন আছে, ওনার একটা প্রশ্ন আছে। নূর নাহার আপা, আপনি লাইনে থাকেন, সুমন ভাই এটা বলবেন। আরিফিন শামসুল বলেছেন, আই লাইক গ্রিনস এন্ড সুইট art cabbage we did last year. আমারও পছন্দ আরফিন ভাই, ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। শাহিদ সুমন ভাই বলছেন, many thanks for showing us your gardens, we know it very windy today, you are doing really well. Um, শুনতে পাচ্ছেন কি বলছে শাহিদ ভাই? আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন? জয়শ্রী হ্যাঁ হ্যাঁ কথা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আচ্ছা শুনতে আচ্ছা। পাচ্ছি। হ্যাঁ, ডেইজি সাইদ বলছে, রিয়েলি নাইস ব্রোকলি। ধন্যবাদ ডেইজি আপা। কিছু বলবেন আপনি জয়শ্রী আপা? হ্যাঁ, তারপরে থ্যাংক ইউ ডেজি আপা, থ্যাংক ইউ। উনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন সব সদস্যকে কমেন্ট দিয়ে, এটা আমার খুব ভালো লাগে। তারপরে আছে শামসুন নাহার শিউলি, উনি বলছেন নাইস, থ্যাংক ইউ। হাসিনা আরাফিন হেনা বলছেন, অনেক কষ্ট করে দেখছেন, অনেক কি, ধন্যবাদ আপু, নাইস, খুব ভালো লাগছে, নাইস সবজি, থ্যাংক ইউ আপা আমাদের সাথে থাকার জন্য। ইরান মাহমুদ বলছেন, ওয়া 25-30 কেজি টমেটো। ইরান ভাই, আপনার টমেটো 25-30 কেজি শুনে উনি ওয়াও বলেছেন, আসলে আমিও ওয়াও বলেছি, আসলে হ্যাঁ হ্যাঁ 25-30 কেজি না, হ্যাঁ আসলে এটা অনেক ফ্যাক্ট, অনেক। হ্যাঁ এটা হাসিনা আরেফিনা, ফ্যাক্ট, হ্যাঁ কিন্তু প্রায় আরো বলেন। 7-8 কিলো আছে। হ্যাঁ, 7-8 কিলো গাছে গাছে আছে এখন। দেখেন আপনার বাগান কিন্তু সবাই নাম্বার জানে, এখন লাইন ধরবে হয়তো বা কেউ। হাসিনা আরেফিনা বলছে, অনেক মজা, অনেক মজা এই টমেটো। ওকে, ইয়ান মাহমুদ বলছে, ওয়েল সাইড, থ্যাংক ইউ ভাই। ডেইলি সাইড আবার বলছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কষ্ট করে বাগান দেখাচ্ছেন, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ডেইজি আপার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেইজি সাইড বলছে, শোনা যাচ্ছে আবার, অসম জব। তারপরে শাহাদাত হোসেন বলছে, অনেক সুন্দর। আভানিপা, মাশাআল্লাহ। আরফিন শামসুল, দিদি তো গ্রিন স্পেশালিস্ট, ওয়েল ডান। আমরা আবার আসবো, আপনার দিদি আপনি আবার চলে আসেন লাইনে প্লিজ। আচ্ছা, হ্যাঁ আমি চায়ের কাপটা, ওই আপনাদের ভাইয়া আপনাদের চা অফার করছে, আমরা প্রায়ই আচ্ছা, চাটা নিয়ে আসি এখানে, যারাই আসে ভিজিট করতে, তো সবার জন্য চা আর টোস্ট বিস্কিট নিয়ে আসি, দেশি টোস্ট বিস্কিট। তো তাহলে তো আজকে আমরা, যেহেতু আপনারা, আমরা যাবো আজ- আপনার বাগান থেকে, সবজি নেবো, চা খাবো, টোস্ট খাবো, এটা অনেক আমার মজা হবে। আসলে আমার আসলে প্ল্যান ছিল যে এত শাকসবজির প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল একটা মাচা করার, মানে সেই অনুযায়ী আমি অনেক কাঠকলাও ইয়ে করছি। মানে জাস্ট মাচাটা কিন্তু লাউয়ের না, ওনার নিজের জন্য মাচা করা, মানে সে টং উপরে বসে চা টং, খাবে। হ্যাঁ উপরে বসে চা খাবো, গরম চা খাবো, একটু ঝালমুড়ি খাবো একটু গরমের দিনে বসে, সেই প্ল্যানটাই আমার ছিল। তো সেই জন্য আমি অনেক কাঠকলা এনে রাখছি, সেই কাঠ আপনাদেরকে দেখাবো। তো এখনো সেই মাচা। দাদা একটু বড় করে করেন, কারণ আমাদের সদস্য কিন্তু এখন 3500। হম, ওয়াও, 3000 থেকে 3500 হয়ে গেছে, ওয়াও। বড় কংগ্রেচুলেশন। এখন ঝালমুড়ি খাওয়ার জন্য মাথাটা অনেক বড় লাগবে। তাহলে তাহলে ইয়ে করব, ওই যেহেতু সবার ইয়ে থাকে, ব্যস্ততা থাকে, ওই পিরিয়ডিক্যালি আমরা সিরিয়াল বুকিং দেব, অনলাইনে বুকিং হবে কে কোন দিন আসতেছে। না, আমাদের কিন্তু আসলে ইনফ্যাক্ট সেভাবেই এসছে লোকজন, মানে যারা আসতে চেয়েছে গত 2 মাস ধরে সবাইকে ওই একসাথে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের মেনটেন করতে হয়েছে কোভিড এর কারণে, তো আমরা একসাথে 2 ফ্যামিলির বেশি ইনভাইট করিনি আমাদের প্লটে। তো সেই 2 ফ্যামিলি আসতো, তারা তাদের মতো পিক করতো, পছন্দ করতো কি নেবে কি নেবে না। তো এটাই খুব আনন্দ দিয়েছে আর কি আমাদের। তাছাড়া মানে মাচা করলে যদি 10 জন বসা যায়, সেটা হলে এভরিডেতেই আমরা মাচাতে চা খেতে পারবো, ঝালমুড়ি খেতে পারবো, সবাই একসঙ্গে না এসে। অসাধারণ অসাধারণ। আমরা আবার জয়াপা, আপনি যদি আর বাগান কি দেখাবেন আমাদের দেখেন, আমরা পিছিয়ে চলে আসি, আবার চলে দেখে ফেলি আর কি দেখাবেন। ঠিক আছে ভাইয়া। আর
এই যে ফুলকপির পাশেই, এই যে ফুলকপি দেখালাম, ওটার পাশেই আমার স্ট্রবেরির একটা লাইন করেছি। এই যে স্ট্রবেরি, তো স্ট্রবেরি যেহেতু সিজন শেষ কিন্তু পাতাগুলো এখনো সেই রকম সতেজ। তো গাছগুলো জাস্ট একটা একটা গাছ ছিল, টোটাল 5টা গাছ, কিন্তু এখন পুরো লাইন ধরে আমার স্ট্রবেরির গাছ হয়ে গেছে। তো এটা আমি একটু এমফেসিস দিয়ে বলতে চাই, গতকালই বোধহয় একজন আপা বললেন বিজিএস এ যে উনি স্ট্রবেরি বাইরে লাগিয়েছেন কিন্তু ওনার স্ট্রবেরি গাছ মরে যাচ্ছে। পরে উনি উইন্ডো সিলে এনে রেখেছেন ভিতরে, এখন বেঁচে আছে। তো এটা আমি কিন্তু বলছি, আরেকটা গাছ হচ্ছে। হ্যাঁ এই যে, এটা আরেকটা গাছ হচ্ছে, এটাকে রানার বলে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব গাছ হচ্ছে। তো আমি বলবো যে এই গাছগুলো কিন্তু আমার প্রায় আজ থেকে 5-6 বছরের পুরনো গাছ। তো প্রথমে আমি টবে লাগিয়েছিলাম, আগে ছিল যেহেতু আমার বাড়িতে, সেই বাড়ি থেকে উঠিয়ে টবে লাগিয়েছিলাম। পরে ফ্ল্যাটে যখন আসলাম, ফ্ল্যাটে কমিউনাল গার্ডেনে সেই টব সহ বাইরে রেখে দিয়েছিলাম। তো তো উইন্টারও বাইরে রেখে দেন, তাই না? উইন্টারও বাইরে রেখেছিলাম, তো মরেনি। তো এবার যেহেতু আমি লিজ পেয়েছি এই অ্যালটমেন্টটা, তো সেই টাব থেকে উঠিয়ে আমি পরে মাটিতে লাগিয়ে দিলাম। মাটিতে লাগানোর পর এই যে রানার, এটাকে বোধহয় রানার বলে যতদূর জি সম্ভব আমি জি জানি। জি জি, এটাকে রানারই বলে। ঠিক এটা বলছেন। অলরেডি মাটিতে হ্যাঁ, শিকড় যেমন এই যে ধরেছে, মাটিতে শিকড় ধরে যাচ্ছে, অটোমেটিক্যালি তো করে। একটা এই যে এখানে শেকড় আছে, এই যে দেখা যাবে খুব ভালো করে তাকালে, এই যে। তো একটা গাছ লাগালে, একটা ডাল লাগালেই ওগুলো বাড়তেই থাকে বাড়তেই থাকে, মরে না। বা যেগুলো খুব বেশি পুরনো সেগুলো মরে, কিন্তু নতুন গুলো যেগুলো যেগুলো রানার থেকে হয় সেগুলো বেঁচে থাকে। তা আমি বলবো আমা- নির্ভয়ে বাইরে লাগান, কোনো অসুবিধা নেই। আমাদের সদস্যরা ইচ্ছা করলে তো আপনার বাগান থেকে রানার নিয়ে ওনার বাগান নিতে পারে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, একদম একদম নিতে পারবে। হ্যাঁ, প্রচুর রানার, এতে কোনো কোনো কমতি পড়বে না। কারণ স্ট্রবেরির নেচারটাই এরকম, প্রচুর রানার থাকে, যে কোনো একটা শিকড় সহ রানার লাগালেই হবে শুধু। এটা ফলন কি শুধু সামারই হয় না উইন্টারও, মানে লেট উইন্টারে না আর্লি উইন্টার হয় কিনা? উইন্টারে ফসল দেখিনি ভাইয়া, আমি কখনো স্ট্রবেরি উইন্টারে আমার হয়নি এত বছর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরের পরের লাইনেই, স্ট্রবেরির পরের লাইনেই হচ্ছে আমার বেগুন। প্রচুর ফুল এসেছে, কিন্তু আমি জানি না ওয়েদারের জন্য আর বেগুন আর ধরবে কিনা। গাছও প্রচন্ড বড়। তো এই চারাগুলো দিয়েছিলেন কাজলদা নামে হেইনল্টের, লন্ডনের যে হেইনল্ট, টিগুয়েলের দিকে, উনি উনিও অ্যালটমেন্টে চাষ করেন। তো উনার বাড়িতে নাকি বাড়ছিল না, শুরুতে যখন লাগিয়েছিলেন একদম ছোট ছোট একটা একটা পাতা ছিল। পরে আমি মাটি রেডি করে আমার মাটিতে লাগালাম। আমার মাটিতে লাগানোর 3 সপ্তাহের মধ্যে একদম বেড়ে গেল তরতর করে। তো তা দু আমি একটা আমি বেগুন আ- খেয়েছি, আ- কিন্তু আমি আমি একটা আমি আমার একটা জিনিস জানার ইচ্ছা আছে। আপনি এতক্ষণ আপনার বাগান দেখাচ্ছেন, প্রত্যেকটা সবজি দেখলাম অনেক সবুজ, এবং প্রত্যেকটা সবজি এখনো সবুজ আছে। আমাদের অনেকের বাগানে কিন্তু আমরা সবজি অনেক আশা ছেড়ে দিয়েছি। আবার আপনি বললেন বেগুন অন্য জায়গা থেকে মরা বেগুন গাছ অলমোস্ট এনে আপনার বাগানে হচ্ছে। তা আপনার বাগানের মাটি কিভাবে তৈরি করেন, এবং মাটির মধ্যে এটার ম্যাজিকটা কি আছে, একটু যদি শর্টকাট বলে দিতেন আমাদের জন্য প্লিজ। হ্যাঁ আমি করেছি ভাইয়া। এটা প্রথমে ওই যে অ্যালটমেন্টটা পুরো বন ছিল, যেহেতু এটা অ্যাবান্ডন্ড অ্যালটমেন্ট ছিল, পুরো বন ছিল। তো সেইটা প্রথমে পরিষ্কার করেছি আমি আর আমার হাজবেন্ড দুজনে। পরিষ্কার করার পরে রেক, কোদাল, যা যা লাগে টুলস, গার্ডেন টুলস, সেইগুলো দিয়ে আমরা মাটিটা আলগা করলাম। যেহেতু আমাদের সেই ওই একটা মেশিন পাওয়া যায়, আমি নামটা জানি না, মাটি আলগা করা ট্রাক্টরের মতো। হ্যাঁ, তো যেহেতু সেটা আমাদের নেই, তো আমরা ম্যানুয়ালি সব কাজ করেছি, পুরো মাটিটা আলগা করেছি পুরো প্লটে। বনটা পরিষ্কার করার পরে, আলগা করার পরে আমরা ছোট ছোট করে পিলু, আমি জানি না পিলু, এটা হয়তো আঞ্চলিক শব্দ, মানে আইল করে করে, ছোট ছোট আইল করে করে, উঁচু করে করে এক একটা সবজির জন্য এক একটা আইল করেছি। যখন আইল গুলো করেছি লাইন, সেইখানে আমি সলিড সলিড মাটিটা, তো যেহেতু অ্যালটমেন্টে অলরেডি মাটি আছে, মাটি আমার কিনতেই হয়নি, সেই মাটিটা আগাছা মুক্ত করে সেখানে কম্পোস্ট দিলাম। কম্পোস্টের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভাইয়া বলছে যে আগে উইডটা আগে সরিয়ে ফেলতে হবে যতটুকু সম্ভব। সেইটা করার পরে মাটি, কম্পোস্ট আর মিরাকল গ্রো এর কয়েকটা দানা, আর ওই যে বললাম আমাদের গেটের সামনে হর্স ম্যানিউর রাখে,
পাশে একটা সিটি ফার্ম আছে, অ্যানিমাল সিটি ফার্ম, আমাদের এই অ্যালটমেন্টের পাশে। ওখান থেকে ওরা এসে কিছু মানে ঘোড়ার যে পু হ্যাঁ, সেগুলো হাজবেন্ড, ফেলে হ্যাঁ, যায়। আচ্ছা আচ্ছা। সেইগুলো একটু এগুলো ড্রাই, যখন সামারে একটু তো ওগুলো তো ফ্রি আপনাদের জন্য, তো লাকি ফ্রি। আপনারা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার মনে হয় সেটার জন্য হতে পারে। তো সেইটা হুম, মাটি ভালো করে রেডি হয়ে গেলে তারপরে আপনি বীজ দেন। বীজ দেওয়ার পরে বীজ লাগানোটা একটা ফ্যাক্টর। এক একটা প্যাকেটে ইনস্ট্রাকশন থাকে বীজটা কত ইঞ্চি ডিপে লাগাতে হয়, এটা আচ্ছা অনেক আচ্ছা বড় আচ্ছা একটা ফ্যাক্টর। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝলাম। আচ্ছা কারণ আচ্ছা। আমি আপনার দেখেছি আপনার কিছু কিছু আপনার বীজ আমি একটু বেশি, হ্যাঁ বলেন। হ্যাঁ কিছু কিছু বীজ একটু বেশি ডিপে যদি দেই সেগুলো থেকে অঙ্কুরোদ্গম হয় না, সেগুলো ফার্টাইল করে না। আচ্ছা তো আচ্ছা। তা আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা খুবই জরুরি। আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, বীজ কি আপনি বাসা থেকে চারা করে এখানে লাগান, তারা এখানে ডাইরেক্ট দিয়ে দেন মাটিতে? না, আমার কিছু চারা ছিল উইন্ডো সিলে, খুব অল্প সংখ্যক, কিন্তু বেশিরভাগই হচ্ছে আমি এখানে ডাইরেক্ট দিয়েছি, এই জন্য একটু বেশি দেরি করে লাগিয়েছি। মানে লাইক লেট হুম, মে অথবা আর্লি জুন, যখন প্রপারলি কনস্ট্যান্ট একটা সান ছিল, রোদ ছিল কনস্ট্যান্ট, টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ। ওটা আপনার ওয়েদার ফোরকাস্ট একটু দেখে নিলে ভালো হয় গাছ লাগানোর আগে, যে নেক্সট 2 উইকস ওয়েদারটা কেমন থাকবে। তারপর বীজটা দেওয়ার পরে 1/2 ইঞ্চি একটু মাটি দিয়ে দিতে হয় বীজটা ছড়িয়ে দেওয়ার পরে। মাটি দেওয়ার পরে আমি ঢেকে রেখেছি 1 সপ্তাহ বা 1.5-2 সপ্তাহ। ঢেকে রাখার পরে ছোট ছোট করে গাছ উঠলে পরে ওটা নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে কোনো পেস্ট অথবা পাখি এসে যেন সেটা উঠিয়ে না নেয়, খুঁটে না খায়, সেজন্য ঢেকে দেওয়ার পরে নেট দিয়ে দিয়েছিলাম। তারপর যখন আচ্ছা মোটামুটি 2 ইঞ্চি 1.5-2.5 ইঞ্চির মতো হয়ে গেছে, তারপর আপনি ওপেন রেখে দিতে পারেন, দেন দে আর হার্ড এনাফ টু সার্ভাইভ। ধন্যবাদ জয় আপা, আপনার ইনফরমেশন গুলো খুবই জরুরি, আমাদের সদস্যদের জন্য অনেক উপকার হবে। আপনার কি লাউ গাছ দেখাচ্ছেন নাকি? এটা কি পিছনে লাউ গাছ নাকি? এগুলো কি ভাই? এইটা হচ্ছে আলু শাক। হ্যাঁ, এটা ওই বেগুন গাছ যে দেখালাম তার পাশে হচ্ছে আলু শাক লাগিয়েছিলাম, স্পিনেচ, আর আমি তারপরে আপনাকে সুইট। আপনাকে একটু হোল্ড করবো এখানে। আপনি বলছেন আলুর শাক, আমরা সাধারণত বলি এখানে আলু লাগিয়েছি, আপনি বলছেন আলুর শাক, তার মানে আপনি আলুর শাক খাচ্ছেন, একটু 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 ক্লারিফাই করবেন। এটা বললেই তো জনগণ তেড়ে আসবে আমার উপরে। না না, আই এম জাস্ট কিডিং। এটা হচ্ছে পার্সোনাল একটা চয়েস, কারণ আমরা জানি এখন মিডিয়ার জগৎ, আমরা অনেক রকমের ইনফরমেশন পাই। তো আমি বলবো যে হ্যাঁ, পড়াশুনো করেই সবকিছু কনজিউম করা উচিত। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো ভালো জিনিসও যদি আপনি এক্সেসিভলি কনজিউম করেন সেটাও কিন্তু পয়জনাস। হ্যাঁ, তো কিন্তু অল্প বিস্তর করে যদি খান তাতে কোনো আপত্তি নেই, আমরা খেয়েছি। আর বিশেষ করে আমার শাশুড়ি, উনি গ্রামের মানুষ, আমার হাজবেন্ড সে গ্রামের বড় হয়েছে, তার বেড়ে ওঠা, যদিও পড়াশোনা শহরে। তো আমি বলবো তারা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন এখনো। হ্যাঁ, তো আপনারা কত মাস থাকে, বড় যে 3 মাস 4 মাস, 4 মাসে 4 বার খান, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। চার ওকে, মাসে 4 বার আলু শাক খান, দ্যাটস এনাফ। 4 মাসে 16 বার খাওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই, এটার উত্তর পেয়ে গেছি, আর এটা নিয়ে কথা বলবো না। আমরা আপনার লাউ গাছটা দেখে ফেলি, চলেন, নাকি পরে কি দেখাবেন আচ্ছা, আপনি? লাউ গাছ আমি কি পাশে পাশে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যান ওটার যান। পাশে হ্যাঁ লেবু ছিল, হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ, পাশে লেবু দেখেন। ছিল, হ্যাঁ, লেবুটা দেখায়। হ্যাঁ, এই হচ্ছে আমার লেবু গাছ, যেটা থেকে আমি কলম করে বিজিএস এ আমি পোস্ট করেছিলাম যে কিভাবে কলম করে নতুন গাছ করেছি। এই গাছগুলো 7 থেকে 8 বছরের পুরনো প্রায়। এই যেমন 5টা লেবু গাছ, এগুলো এগুলো মা গাছ। এই যে এটা অনেক বড়, এই যে ফুল এসছে এই যে লেবুর, এই যে ফুল। এই যে লেবুর লেবুর ফুল, কিন্তু এই প্রথম আর কি ফুল আমার ধরছে। জয়দি, আমার একটা জানা আছে এখানে যে লেবু গাছের জন্য কয়টা জিনিস জানা আছে। একটা হলো, প্রথম হলো আপনি উইন্টারে লেবু গাছগুলো কোথায় রাখেন, এটা কি আর 2 নম্বর হলো যে এই ফুল কি পরাগায়ন দরকার হয় না, ওরা অটোমেটিকলি ফলো হয়ে না, যায়? লেবু গাছের কোনো পরাগায়নের খবর আমার জানা নেই ভাইয়া, একটু হয়তো পরে দেখতে হবে। আমার ভাই এটা লেবু হচ্ছে, তারপর ক্লোজ করে দেখো। হ্যাঁ, আগে এটা বলে নি হ্যাঁ ভাইয়াটা। বলো।
তো এই লেবু গাছ আমরা উইন্টারে রেখে দিয়েছিলাম বাইরেই, কিন্তু ঘরে থাকলে ভালো ওয়ার্ম থাকে। কিন্তু আপনার কোনো পানি দেওয়া, ওয়াটারিং দেওয়া, কোনো রকমের সার দেওয়া কিচ্ছু করতে হবে না। লেবু গাছের একটু রেস্ট দরকার লাগে, মানে যখন আউট অফ সিজন হয় তখন লেবুর একটু রেস্ট দরকার লাগে। তো আপনি পুরো 4 মাস ঠান্ডা থাকে, 4 মাস যদি ঘরে রাখতে পারেন ভালো। ঘরে রাখলে যেহেতু ওয়ার্ম থাকে একটুখানি ড্রাই হয়, তো খুব সামান্য পরিমাণ ওয়াটারিং করা যায়। আর বাইরে থাকলে প্রায় আমাদের এখানে বৃষ্টি টিষ্টি হয়, সেক্ষেত্রে কোনো সার বা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লেবু খুব রেজিলিয়েন্ট গাছ, তো আমার বাইরেই ছিল। আপনারগুলো কি ডাইরেক্ট মাটি, আপনারগুলো ডাইরেক্ট মাটিতে ডাইরেক্ট মাটিতে নাকি পটে? না, আমার হচ্ছে টাবে, এই যে আমার টাবে লাগিয়েছি আচ্ছা এরকম। আপনি সবচেয়ে Fertilization. ভালো হয় 12 ইঞ্চি টাবে লাগালে, তাহলে একটু জায়গা পায়, ওরা বড় হয়। আর কলমের কথা যেটা আচ্ছা। বলছিলাম, যেমন এরকম ম্যাচিওর ডাল থেকে, এরকম যেমন ডাল, এরকম ডাল থেকে এখানে যদি ভেঙে আপনার যায় লাইনটা আবার তাহলে খারাপ। আপনি হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার আপনার স্পিকারটা অন করেন জয় সিদ্ধার্থ আপা, আপনার স্পিকার মিউট করা আছে, আপনার স্পিকারটা মিউট করা আছে, আপনি যদি অন আনমিউট করতেন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার স্পিকারটা মিউট আছে, প্লিজ আপনার স্পিকারটা আনমিউট করেন। সাহিদ ভাই, আপনি যদি একটু হেল্প করতেন ওনার স্পিকারটা আনমিউট করার জন্য, আপনি যদি উনি মিউট হয়ে আছেন। ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? আপনি এতক্ষণ মিউট ছিলেন, একটু খেয়াল রাখেন। হ্যাঁ, কারণ আপনাকে আমি বলছিলাম যে আপনি আনমিউট করার জন্য, আপনি অনেকক্ষণ মিউট ছিলেন। যেহেতু আমার কাছে এখানে আপনাকে মিউট আনমিউট করার মতো করতে পারি না, যেটা আপনাকেই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া আমরা কতদূর বলেছি তাহলে? আপনি আপনার লেবু গাছের পর থেকে আমরা কিছু শুনতে পারি নাই। আমরা আমাদের অলরেডি দেখেন তারপরে কি আছে। আচ্ছা, হ্যাঁ, মিন্টের কথা বলছিলাম, যে মিন্টের একটা গাছ পাশের প্লটের ভদ্রলোক থেকে আমি বড় করেছিলাম। সেইখান থেকে উনি একটা গাছ দেওয়ার পর থেকে এটা একদম বেড়ে অনেকখানি হয়ে গেছে। রোজ আমি বিরিয়ানিতে দেই, তারপর ড্রিঙ্কস বানালে আপনি ইয়োগার্ট ড্রিঙ্কস সেখানে দিতে পারেন। আর এই হচ্ছে আমার সব গোলাপের টব। এখানে প্রায় 15-16টা গোলাপের টব। আমার 30টার বেশি গোলাপের টব ছিল, বিভিন্ন রঙের গোলাপ। তো কিন্তু আমি লাস্ট ইয়ার প্রেগনেন্ট আর নতুন মা হওয়াতে আবার আমি যত্ন করতে পারিনি। তো আমাদের কমিউনাল গার্ডেনে ছিল, তো এবার এগুলো প্লটে নিয়ে এসেছি। তো এইগুলো আমি লাউয়ের পাশে আমি দিয়েছি, কারণ অনেক হচ্ছে সুন্দর। লাউ ছিল হচ্ছে এবার আমার মেইন ফোকাসের একটা ফসল। তো যেহেতু পরাগায়নের সুবিধার্থে আমি এগুলো একদম লাউ গাছে, যেমন এই যেমন লাউ গাছ, লাউয়ের মাচা, হ্যাঁ। তো আমি সমস্ত ফুলের গাছ আমি চারপাশে বর্ডারে দিয়েছি, বিশেষ করে লাউয়ের পাশে। যেমন এই সানফ্লাওয়ার, এগুলো আমার ছেলে লাগিয়েছিল। সানফ্লাওয়ার একদম লাউ গাছের ভিতরে? ওয়াও। না, ভিতরে না, পাশে, এই যে বর্ডারে হ্যাঁ লাগিয়েছে, এই যে হ্যাঁ, বর্ডার। বুঝতে পেরেছি। এতে আপনার পলিনেশন অনেক হেল্প হয় ডেফিনেটলি। হ্যাঁ, তাতে পলিনেশনের অনেক হেল্প হয়। রঙিন ফুল বা গন্ধযুক্ত যে ফুলগুলো, সেইগুলো লাউ গাছের পাশে থাকলে তাহলে আমরা বিভিন্ন মৌমাছি বা প্রজাপতি এগুলোকে আকৃষ্ট করতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা তো আমি লাউ গাছের মাচার নিচে যাই। এই মাচাটা আপনার ভাইয়া তৈরি করে দিয়েছিল, তো সে বলবে। আচ্ছা, উপরটা আগে দেখিয়ে নেই, তারপর আমি ভিতরে যাচ্ছি। এই যেমন লাউ গাছ দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন, অসুবিধা নেই, যতটুক পারি দেখি। তো লাউ গাছ তো এখনো অনেক সবুজ আছে। কেমন অনেক। লাউ 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 কেমন খেয়েছেন এবার? আমার এই পর্যন্ত 21টা লাউ কেটেছি, আরো প্রায় 5-6টা লাউ আমার ঝুলছে। আচ্ছা এবার মনে হয় লাউয়ের উপর থেকে দেখা যাচ্ছে মাচাটা, আচ্ছা। মানে উপর থেকে
অনেক ওখান থেকে গাছগুলো আসছে, ওখান থেকে এসে এই পর্যন্ত গেছে, ইনফ্যাক্ট আমাদের নেইবারদের ওদিকেও চলে গেছে। তা আপনি দিদি বলছিল লাউর মাচা আপনি নাকি স্পেশালিস্ট, একটু আমাদেরকে বলে দেন তো কিভাবে এটা মাচাটা করেন। অনেকে দেখা যায় মানে দেখাও স্পেশালিস্ট কর- ওইরকম না, মানে এইগুলো হচ্ছে যে আমি ওই কয়েকটা উইকস থেকে কাঠ কিনে আনছিলাম, আমি দেখে করে এই যে এই কাঠগুলো আমি উইকস থেকে কিনে আনছিলাম। তো ওখানে আমি ওই ফর্ক দিয়ে মাটি গর্ত করে এগুলো লাগাইছি, লাগানোর পরে ওখানে আবার লোহা পিটাই দিছি এরকম 4টে দিয়ে পরে। পেলেট, আর এই হ্যাঁ। কাঠগুলো সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে, কিছু কিনছি। আর কিছু এই লোকজন ফেলে যায়, সেইগুলো জোড়া করেছে। যেমন এই কাঠগুলো কিন্তু রং করছে আমার ছেলে, রং করার কারণে হচ্ছে যে আপনি পচে না, পচবে না। হ্যাঁ। একটা রং আপনি অল্পতে কিনতে পারবেন উইক্স বা বিএনকিউ থেকে, পরের আর বছরও একটা টাব থাকবে, কিনলে আপনি অনেকগুলো কাঠ রং করতে পারবেন, যেগুলো মাটির নিচেও পচবে না, বৃষ্টিতেও ঠিক থাকবে। বৃষ্টিতেও ঠিক থাকবে, অনেক তাহলে বছর হ্যাঁ, পরের যাবে। বছরও আর মাচা তৈরি করতে হবে না। আর যেমন এই কাঠগুলো এইগুলো কিন্তু এই যে ক্যারেট গুলো, এগুলো সব জায়গায় মানে বড় বড় ব্যবসায়ীরা বা এখানে ক্যাশ অ্যান্ড রেখে ক্যারি যায়, হ্যাঁ। ওরা এখানে এসে রেখে যায় কিছু, আবার কিছু আমি কালেক্টও করছিলাম বড় বড় মানে সুপার মার্কেটের আশেপাশে দেখতে পাবেন, ওগুলোর এমনিতে ফেলে দেয়, তো ওগুলো আমি গাড়িতে করে নিয়ে আসছিলাম। এগুলো দিয়ে মাচা করা যায় বা সাইডে ফেন্স দেওয়া যায়। সুন্দর সুন্দর, আপনার আপনার আইডিয়াটা খুব সুন্দর। রিসাইক্লিং মেটেরিয়াল দিয়ে আপনি মাচা করতেছেন, ভেরি গুড। আমাদের অনেকেই আমরা দেখি মাচা নিয়ে টেনশনে থাকি। আপনার এই যে দেখালেন যে রিসাইক্লিং যে প্যালেট গুলা, আসলে এগুলো দিয়ে মাচা আপনার পয়সাও সেভ হচ্ছে, মাচাও হচ্ছে। ভেরি গুড আইডিয়া, এগুলো কিন্তু অনেক ধন্যবাদ। শক্ত বেশ। হ্যাঁ, তো আমরা এখন মাচার নিচে দেখাই লাউ গাছ। আমি এই লাউ গাছের নিচে আমার অনেকটুকু জায়গা ছিল, এখানে আমি টমেটো লাগিয়েছিলাম। তো এখন এই যে উঠিয়ে ফেললাম, প্রচুর টমেটো উঠিয়ে পড়েছি, এখনো কিছু আছে। তো এই লাউটা হচ্ছে একটু বেশ বয়স্ক লাউ, খুব অভিজ্ঞ লাউ। এই লাউটা রেখে দিয়েছি হচ্ছে বীজ করব করে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রায় 2 মাসের বেশি এই লাউটা। আপনি কি এবারই প্রথম বীজ করছেন না আগেও করেছেন কম বেশি? না ভাইয়া, আগে আমার কখনো লাউ হয়নি। কারণ আমি শাকসবজি আচ্ছা করিনি আগে। আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি করেছেন। তো আচ্ছা। এবার আমি সব নিজের হাতে তা করছি। আপনার এই প্রথম যে লাউটা করেছেন, এই লাউটার বীজ কি বাংলাদেশ থেকে নিয়েছেন না কারোর কাছ থেকে নিয়েছিলেন? না, এবার ওই যে বললাম আমার শুরুতে প্ল্যান ছিল না ম্যাটারনিটির কারণে, বাচ্চা ছোট ছিল। কিন্তু ওই আমাদের পরিচিত 2-4 জন ভাইয়া, উনারা উনাদের গার্ডেনে যেসব চারা লাগাতে পারছিল না সেইগুলো আমাকে ডোনেট করেছে। সেই ডোনেশন দিয়ে আমার এত বড় গার্ডেনিং এবার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তো অনেক সুন্দর। আর এই যে এই যে লাউ ঝুলছে, হ্যাঁ, এই যে একটা লাউ, এই যে দুটো, আমরা 21টা লাউ পেরেছি, লোকজনকেও দিয়েছি টোটাল। আরো প্রায় 5-6টা লাউ আমার ঝুলছে, 9টা 9টা লাউ না। তো এইগুলো আসলে এখন ওই আগের মতো 6 কিলো 7 কিলো হচ্ছে না, এখন মোটামুটি 2.5 কিলো বা 3.25 কিলোর মতো হচ্ছে আর কি। কিন্তু শুরুর দিকে দারুণ। সবগুলো ছিল 6.5 কিলো 7.5 কিলো এইরকম ছিল। তারপর ওই যে ভিতরে সুন্দর। ভিতরে একটা লাউ, এই যে আমি যেতে পারছি না অত দূরে, এই যে এখানে একটা। হ্যাঁ ঠিক আছে। তা আপনি ডেফিনেটলি লাউয়ের অনেক শাক খেয়েছেন এবার, হ্যাঁ? হ্যাঁ, অনেক, শুধু আমি না, ওই যে বললাম অনেক লোকজনকে দিয়েছি, সবাই খুশি মনে এসে পিক করেছে, নিয়েছে। তো এটা পুরোটা এটা পুরোটা লাউয়ের মাচা, এই যে পুরোটা, এই যে একদম পুরোটা। আর তার নিচে হচ্ছে আমার আচ্ছা একটু বলি, আমার লাউয়ের চারা ছিল হচ্ছে সর্বমোট 4টা। 4টার মধ্যে আমাদের এক দাদা দিয়েছেন 3টা চারা, আর একটা চারা আমার পাশের ভদ্রলোক উনি দিয়েছিলেন। তো ওই 4টা চারা থেকে আমার প্রায় এখন টোটাল আমি কয়টা লাউ খেতে 30টা পারছি, প্রায় 30। হ্যাঁ 26-27টা, 30টা হবে না হয়তো, ঠান্ডা এসে গেছে, 26-27টা লাউ আমার হয়ে যাচ্ছে আর কি।
তো আমি খুবই খুশি। অনেক লাউ, ভীষণ খুশি, লোকজন খুব খুশি, সবাইকে লাউ দিয়েছি। সবাই আমাকে রান্না করে ছবি টবি মেসেঞ্জারে দিত। তো সেই আনন্দে আমি প্রচন্ড খুশি। আর কিছু আমি ফ্রিজিং করেছি টুকরো টুকরো করে, পিস আচ্ছা পিস আচ্ছা। করে সেগুলো আমি ফ্রিজিং করে ফেলেছি। আচ্ছা, অনেক এরপরে অনেক এর মধ্যে বলেন না কি? হ্যাঁ বলেন, সরি শুনতেছি আমরা। সরি ভাইয়া, আপনাকে বলার সুযোগ দিচ্ছি না। না আসলে না, আপনার বাগানে তো দেখবো, আপনি বলবেন আজকে। আপনি তো ভালো বলছেন, আপনার কাছ থেকে আমরা সবই সবই পাচ্ছি। আমার তো তথ্য আপনার কাছে নেওয়ার ইচ্ছা, কিন্তু দিয়ে আচ্ছা দেন আমাকে। আর কি জিজ্ঞেস করবো বলেন, অসুবিধা নেই, আপনি ক্যারি অন। আচ্ছা, এরপরে লাউয়ের মাচার নিচে যেটা সেগুলো হচ্ছে কুমড়া। এগুলো হচ্ছে দেশি কুমড়া। দেশি কুমড়া হচ্ছে মানে বাটারনাটটা না, ইংলিশ বিলাতি কুমড়া না, এটা হচ্ছে গোলটা। হ্যাঁ, তো এটাও প্রচুর হয়েছে। আর না পারতে আমি শেষে এখানে একটা আপেল গাছ আছে, সেখানে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে আপেল গাছ। মানে আপনারা ভাবতে পারেন আপেল গাছে কুমড়া ধরলো কি করে। এই যে কুমড়া ধরলো আপেল গাছে। ওয়াও, নাইস। তো দাদার কমন আসলে না হচ্ছে, ভাঙলে হয়। হ্যাঁ, তো বললাম আমি ওর পাশে বললাম দাদা উপর থেকে কোমর পার থেকে কমন না ভাঙলেই হয়। বুঝতে পেরেছি। এই যে আমি এই পাশে গিয়ে আমি দেখাই, এখানটায় কিছু কুমড়া তোলা তোলা হয়ে গেছে, আরো কিছু কুমড়ো রয়ে গেছে, পাকার জন্য ওয়েট করছি। এই যে এইটা এইটা একদম ছোট। এটা খুব একটা বড় হচ্ছে না, বড় হচ্ছে, এটা বড় হচ্ছে। এই থার্ড কুমড়োটা আর বড় হচ্ছে না। তারপর এই যে ফাঁকে ফাঁকে আরো অনেক কুমড়ো এসছে। আম, আচ্ছা, আর আমি একটা কথা খুবই জরুরি যেটা বলতে ভুলে গেছিলাম লাউ দেখানোর সময়, সেটা হচ্ছে লাউতে একটা ছোপ ছোপ রোগ আসে, যেটা বিজিএস এর অনেকেই বলছিল যে আমার গাছেও এরকম সাদা সাদা ছোপ ছোপ এসছে। এইটা আমার মনে হয় এটা খুব কমন। এই যে যেমন এই যে ছোপ ছোপ, এই যে এরকম একটা স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়, সেইটা যতদূর বুঝতে পারলাম এটা ঠান্ডা আবহাওয়া বা খুব ঘন ঘন বৃষ্টি পড়লে এই কাজটা হচ্ছে। গাছে ছোপ ছোপ একটা স্যাঁতস্যাঁতে পাতার হয়ে যাচ্ছে। তো সেইটা করতে হবে যতদূর সম্ভব আমাদের, সেই পাতাগুলো ছেঁটে ফেলতে হবে খুব দ্রুত। সেই পাতাগুলো যদি আমরা ছেঁটে ফেলি, তাহলে গাছের ফলে যেমন পুষ্টি পায়, তেমনি ওই রোগটা অন্য পাতাতে বা অন্য ডালে যায় না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এত লাউ কিভাবে হলো বা কেন কিভাবে পেলাম, সেইটা হচ্ছে আমি হ্যান্ড পলিনেশন করেছি সবচেয়ে বেশি। শুরুর দিকে যে দুটো তিনটা লাউ হয়েছিল, সেইগুলো প্রপার সামারে হয়েছিল বলে হয়ে গেছিল। কিন্তু এরপরে দেখছিলাম এরকম ছোট 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 হয়ে ঝরে যাচ্ছিল, এরকম হয়ে ঝরে যাচ্ছিল। তো আমি রোজ আসতাম, রোজ এসে বিকেল 6টার দিকে যখন সূর্যটা মাত্র পড়বে পড়বে এরকম সময়ে আসতাম। খুব বেশি দুপুরবেলা পলিনেশন নাকি করতে হয় না, যেহেতু গাছের যে ফুলের পলিনেশনের সময় নাকি একটা আঠালো পদার্থ থাকে যেটা পলিনেশনের জন্য ব্যাঘাত ঘটায়। তো এই জন্য বলা হয় যে সূর্যাস্ত হয়ে গেলে সেই সময় পলিনেশনটা করতে। তো আমি সেই সময়টাতে আসতাম, সেই সময়টাতে এসে আমি হ্যান্ড পলিনেশন করে দিতাম। একটা পুরুষ ফুল মহিলা ফুল, ওদের পরাগ রেণুটা গর্ভদণ্ডে বসিয়ে দিলে মোটামুটি মানে সেগুলো খুব সুন্দর সুস্থ সবল লাউ হয়। তো এটা হয়তো অনেকেই জানেন না, হ্যান্ড পলিনেশনের বিষয়টা, এই জন্য অনেকেরই লাউ আসলে 3-4টা হবার পরে হয় না। যে 3-4টা হয়েছে ওটা ন্যাচারালি হয়েছে, প্রজাপতি বা মৌমাছির কারণে। কিন্তু খুব জরুরি হচ্ছে হ্যান্ড পলিনেশন, যেটার কারণে আপনি প্রচুর লাউ পাবেন, প্রচুর লাউ পাবেন। আর লাউয়ের মহিলা ফুল আসার ইয়েটা কি, কৌশলটা কি, সেইটাও আমি পড়ে দেখলাম যে আপনার হচ্ছে ওই 2G 3G কাটিং যেটা বলে। 2G মানে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। কারণ ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে যে গাছটা প্রথমে আমরা লাগালাম
সেই গাছটা থেকে কখনো আম, আহ, ফল আসে না। তো সেই গাছটা থেকে যেহেতু ফল আসে না, আপনার ওই প্রথম ডালটা যখন মোটামুটি 14-15টা পাতা হবে, সেই পাতাগুলো কেটে দিলে, মানে পাতাটা হওয়ার পরে যে মাথাটা কেটে দিলে এরপরে তার পাশ থেকে শুট বের হবে, আরো 2-3টা ডাল বের হবে। সেই ডালগুলো যেগুলো বের হয় সেগুলোই হচ্ছে সেকেন্ড জেনারেশনের ডাল, থার্ড জেনারেশনের ডাল। এরকম সেকেন্ড জেনারেশনের মাথাটাও একটু ভেঙে দিতে হয় 14-15টা পাতা আসার পরে। তাতে হবে কি, থার্ড জেনারেশনের প্রত্যেকটা গোড়ায় গোড়ায়, যেমন আমি জানি না, আম, এই যে যেমন এরকম, এই যে যেমন এখানে কুড়ি এসছে, আমি ক্যামেরাটা ঘোরাতে হবে। আপনি এই যে যেমন, আপনি এটা নিয়ে হ্যাঁ বলেন, দেখান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এইরকম গোড়ায় গোড়ায় তখন লাউ আসা শুরু হয়। তো এই জন্য ফার্স্ট জেনারেশনটা অবশ্যই অবশ্যই আপনার ভেঙে দিতে হবে 15টা পাতার পরে। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আচ্ছা, অসাধারণ, অসাধারণ। না, আপনার বললাম, আপনি বলছিলেন তো, আমার এখানে বলার কিছু ছিল না, তো আপনি সুন্দর বলছিলেন। আপনি খুব ভেঙে ভেঙে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন পরাগায়ন সম্পর্কে। আমাদের অনেকে দেখি এই যখন পরাগায়নের পর এই ছোট লাউটাকে কেউ কাভার করে রাখে, কেউ বোতলে রাখে। আপনি কি তাই করেন নাকি? হ্যাঁ, আমি একটা করেছি, আমি দেখিয়েছিলাম বোধহয় একটু আগে। আম, শুরুর দিকে করেছিলাম, কিন্তু এটা আসলে পুরোপুরি মানে ইফেক্টিভ ওয়ে মনে হয়নি। যেটা বড় হবার সেটা কিন্তু এমনি হয়ে যায়। হ্যাঁ, যেমন সেটা আমি কেন বলছি, হয়তো আমি ভুলও হতে পারি। এই যে আমি দেখায়, যেমন এই যে আমি প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম এই লাউটা, হ্যাঁ, একসাথে আমি দুটো লাউ পলিনেশন করে গেছিলাম পাশাপাশি, এইটা আর এই প্যাকেটের মধ্যে আরো একটা, এই প্যাকেটটার মধ্যে আরো একটা। তো এই প্যাকেটেরটা আসলে বড়ই হয়নি, একই দিনে বেঁধেছি দুটো, একই সাথে পলিনেশন করেছি, কিন্তু এই লাউটা বড়ই হয়নি, যেরকম ছিল সেরকম রয়ে গেছে। কিন্তু এই লাউটা বড় হয়ে গেছে, এবং প্যাকেটটা পরে আমার এখানটায় প্যাকেটটা কেটে দিতে হয়েছে। শোনা যাচ্ছে ভাইয়া আমাকে? হ্যাঁ, 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 ঠিক আছে, সব ঠিক আছে। তো এই তো আমি এই জন্য মনে করি যে প্যাকেট পদ্ধতি আমি আমি আসলে ঠিক বলতে পারবো না যে আচ্ছা, কত ঠিক আছে, আমরা effective। আমরা এটা বুঝতে পেরেছি পুরোপুরি। হ্যাঁ, তা আমি মনে হচ্ছে যেন আপনার একটা ছোট্ট বাংলাদেশ, এত সবজি, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। আহ, উম, আমি দেখে মানে দেখতে চোখ জুড়িয়ে গেল। অনেক সুন্দর হয়েছে। আপনি বাসাতে কষ্ট করে আসেন, এখানে করেন। আহ, সত্যি ওয়েল ডান। এবং সুমন ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বিদেশে যে জয়েন করেছেন, তো আপনার বিদেশ সম্পর্কে কিছু বলেন তো, আপনার বাগান সংক্রান্ত কি কি ইনফরমেশন এখান থেকে শিখছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনারা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বিদেশে হ্যাঁ, জয়েন করার পর বাগান সংক্রান্ত নতুন কি কি ইনফরমেশন জানতে পেরেছেন বা শিখতে পারছেন? আপনাদের কি উপকার হচ্ছে? না, অবশ্যই বিজিএসএস জয়েন করার পরে অনেক ধরনের, বিশেষ করে নতুন নতুন, যেমন পটল দেখলাম। পটলটার ব্যাপারে আমার একটা আলাদা ইন্টারেস্ট আছে। পটল আমরা মানে বাংলাদেশে খুবই খেতাম, এখানে পটল যে দোকানে পাই সেটাই আমি খুব লাকি ফিল করতাম। তো নেক্সট ইয়ার হয়তো পটল ট্রাই করব। ঢেঁড়স এবার ট্রাই করছিলাম কিন্তু হয়নি। হ্যাঁ, তারপরে কচুরমুখী আমরা এনে রাখছি। কচুরমুখী আমার মনে হয় যে অনেকে বলেছেন যে বাইরে রেখে দিলে পরের বছর আবার গজাবে। তো সেক্ষেত্রে কচু শাকটা খাওয়া, অনেকদিন খাই না। সেটা ট্রাই করব। আবার অনেকে অনেক ধরনের ইনফরমেশন দিচ্ছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সবার সঙ্গে শেয়ার করে আমরাও অনেক কিছু জানতে পারতেছি যেমন নেক্সট ইয়ারে। যেমন বিশেষ করে এই কয়েকদিন আগে আমি দেখলাম একজন ভাইয়া মোটামুটি ভাবি বকাঝকা খেয়ে একটা ভাঙা ডাল উনি পুঁতে দিলেন। আমি খুব অবাক হলাম, সেই ভাঙা ডালটা মানে তরতাজা সতেজ এবং সেরকম টমেটো, মানে বকা থেকে যদি কিছু ভালো কিছু হয় তাহলে বকা নয় কেন? এটা আমাদের আরিফিন ও, তার আরিফিন মানে সুমন ভাই কতটা। আচ্ছা, আমরা আমরা একটু আপনার লাইনে থাকেন। আমরা আমাদের অনেক সদস্যরা, অনেক মানে আমাদের কমেন্টের মানে সিরিয়াল আছে, একটু না পড়লেও হয় না। একটু আপনারা শুনেন, আমি একটু চেষ্টা করি সবাইকে পড়ার জন্য, ঠিক আছে? তা আমাদের জাহিদা হাকিম বলছে নাইস ব্যাকগ্রাউন্ড, থ্যাংক ইউ জাহিদা হাকিম আপা। ইসরাত জাহান বলছে মাশাআল্লাহ, গুড জব আপু। আমিও বলেছি গুড জব। ধন্যবাদ ইসরাত জাহান।
সুসানা সাহা, শান্তদা, জয়া বৌদি অসাধারণ। আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সুশান্ত। শান্তদা, হ্যাঁ থ্যাংক ইউ। ইয়েস। শাহেদ হাসান বলছেন আপনি মনে হয় বলেছিলেন ওই ক্লিন করার জন্য, বাগান তৈরি করার জন্য একটা মেশিন, উনি বলছে মেশিনটা বিএনপিতে পাবেন, অনেক সহজ, মাটি কুড়ানোর জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। দেখেন আপনাদের প্রতি কত মায়া। হ্যাঁ থ্যাংক ইউ তারপরে ভাইয়া। রেজি সাইদ আপা বলছেন আলুর শাক আমারও খুব প্রিয়। আপনার সাথে পেয়ে গেলেন একজন থ্যাংক সঙ্গী। ইউ থ্যাংক আলু ইউ। শাক নিয়ে আমি একটু অ্যাড করি, জয়া শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে রান্না করছিল, হ্যাঁ এবং শুটকি যদি 2-3 দিন পরে খান, এক্সেলেন্ট, ইউ উইল হ্যাঁ, লাভ ইট। একদিন রান্না করে পরের দিন বাসি করে খাবেন, খুবই ভালো। ডেইজি আপা কিন্তু একজন আমাদের অ্যাডমিন শুধু না, উনি কিন্তু এই এটার উপর পড়ালেখা করেছেন। উনি আমার মনে হয় জুলজিতে মাস্টার্স করেছেন। তো বাহ, উনি যখন বলছেন আলুর তাহলে শাক তুমি খায়, হ্যাঁ তার মানে বিশেষজ্ঞ, আমরা সবাই খেতে পারবো। খেতে পারবো। আচ্ছা, শাহিদ হাসান আবার বলছেন আপু লেবু কলম কিভাবে পেতে পারি জানাবেন, আমাদের বাগানে লেবু গাছ লাগানোর অনেক ইচ্ছা। আপনার দেখেন আপনার কাছে লাইন ধরবে লেবু কলম চাচ্ছে। আরেফিন সুমন বলছে লেবু গাছের কলম কিভাবে করব যদি একটু বলতেন। আপনি অলরেডি বলেছেন তাই না, আর আপনি আমি একটা একটা ভিডিও করেছেন তাই না আমি আপা? একটা ভিডিও পোস্ট করেছি বিজিএস এ। হ্যাঁ হ্যাঁ, তারবিন ভাই আপনি ভিডিওটা দেখলে আপনি উনি কিভাবে কলম করেছেন সম্পূর্ণ জানতে পারবেন। আবার আরেকজন বলছেন গ্রেট আইডিয়া আপেল গাছের কুমড়া, এটা বলছেন সুজান সাহা। আসলেই কান্তা হক বলছেন হ্যাঁ আপেল ট্রিতে পামকিন। কাছেই দাঁড়ায়। তারপর আজুপা তালিব বলছেন ভেরি ইন্টারেস্টিং ভিডিও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা আপনাকে। আবার শাহেদ হাসান বলতেছেন বেঁধে রাখায় আমার অনেক লাউ মরে গেছে, যদিও আমি নিচের দিকে পলিথিন পুরোই কেটে দিয়েছিলাম। এখানে আসলে অনেকের দ্বিমত আছে, অনেকে আপমত আছে, আমরা যার সে ট্রাই করি। যে আমাকে দেখালেন, দেখেন উনি দুটো লাউ, একটা লাউ পলিথিন দিলেন, একটা পলিথিন ছাড়া। এটা আসলে এটা নিয়ে আমরা দ্বিমত না করে আমরা দেখি পরবর্তী কমেন্টে চলে যাই। কান্তা হক বলছেন খুব ভালো ফলন হয়েছে, আমিও আপনার সাথে একমত। আবার বলছে ওয়েল ডান আপু কান্তা হক। কমেন্ট আমরা আবার আসতেছি, অনেক কমেন্ট আসছে আমাদের পড়তে হবে। ভাইয়া আমাদের ভাইয়ার কাছে আমার আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা জানা দরকার, আমাদের সদস্যরা সবাই ওয়েট করছে, সেটা হলো অ্যালটমেন্ট নিয়ে। সুমন ভাই আপনি যদি অ্যালটমেন্ট নিয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যালটমেন্টটা কতদিন লাগে পেতে, একদম অ্যাপ্লিকেশন থেকে চাবি পাওয়া পর্যন্ত আপনি ভেঙে ভেঙে বলেন। সত্যি আমাদের মেম্বার্সরা অনেকেরই যেটা কোশ্চেন, এবং আপনার অ্যালটমেন্ট দেখলাম মাশাআল্লাহ অনেক সবজি করেছেন এবং অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এখন আমরা এই যে প্লটটা আমরা কিভাবে পেতে পারি, এটা স্টেপ বাই স্টেপ আপনি যদি ক্লিয়ারলি বলেন খুব খুশি হব। ধন্যবাদ সুমন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। অ্যালটমেন্টটা আসলে প্রত্যেকটা কাউন্সিলেরই একটা গার্ডেনিং অ্যালটমেন্ট থাকে, এবং প্রত্যেকটা কাউন্সিলের ওয়েবসাইটে ওদের লিস্ট থাকে। তো অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে যে কিছু কিছু কাউন্সিলে আপনি ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আবার কিছু কিছু কাউন্সিলে আছে যে ওদেরকে ফোন করলে বা ইমেল করলে ওরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠায়। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি করছিলাম এখানে, আমরা যদি এখানেই থাকতাম, এই আশেপাশে আমরা থাকতাম, 5 মিনিট হাঁটা পথ, তো আমরা গার্ডেনিং এর দেখতাম যে লোকজন যাচ্ছে, বা ওখানে পাশে এখানে এই সাইডে নেক্সট আর একটা এলিফ্যান্টস রাস্তা থেকে দেখা যায়। তো যেহেতু গাছপালা শাকসবজি আমরা পছন্দ করি, আমার ওয়াইফ পছন্দ করে, তো তখন ওদের কাছে জিজ্ঞেস করতাম, ওরা বললো অনলাইনে অ্যাপ্লাই করো। অনলাইনে অ্যাপ্লাই করলাম। নিউহাম, যেহেতু আমাদের নিউহাম কাউন্সিলে থাকি, নিউহাম কাউন্সিল একটু মানে ওভার ক্রাউডেড, যে কারণে অনেক কিউ ছিল। তো ওরা আমাদের অ্যাপ্লিকেশনটা মানে ফেলে রাখছে, আমরা খোঁজ পাই না। তারপরে 3 বছর পরে ওদেরকে ওরা আমাদেরকে ইমেল করলো যে তোমরা অমুক সময় অ্যাপ্লাই করছিলে, তোমরা কি এখনো গার্ডেনিং এর জন্য ইন্টারেস্টেড কি না? তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টেড। তখন ওরা বললো যে অমুক জায়গায় 3টা অ্যালটমেন্ট সাইটের কোনটাতে তুমি ইন্টারেস্টেড। তখন এগুলো ইমেল কমিউনিকেশন হলো। তখন আমি বললাম ওগুলো যে ওয়েবসাইটে আছে, বা ওদের সাথে কথা বললে ওরা বলে দেবে। ওখানে মাল্টিপল অ্যালটমেন্টস থাকে, তো যেটা আপনি চুজ করবেন সেইটা দিলে ওরা সেখানে খালি হলে আপনাকে ডাকবে, কিউতে যে ফার্স্টে থাকে। তো তারপরে আমাকে ডাকলো, আমার সঙ্গে আরো কয়েকজন ছিল। ইনফ্যাক্ট আমাদের এই প্লটে ছিল, এই অ্যালটমেন্টে ছিল 6টা প্লট খালি। তো সেখানে 10 জন এসে হাজির। অনেকে দেখা গেল পছন্দ হলো না, নিল না। আচ্ছা, খালিটা কিভাবে হয় সেটা বলে দাও। খালিটা হয় অনেকে ছেড়ে দেয়,
অনেকে হ্যাঁ, করে না, অনেকে তখন নিয়ে করে না, নেয়। আবার যদি আপনি 1 বছর ফেলে রাখেন, না করলে ওরা ক্যান্সেল করে দেয়, এগুলো লিজ বলে। তখন এবং অন্য লিজের জায়গায় জন্য যায়। ইয়ারলি একটা ফিস আছে, সেই ফিসের পরিমাণটা ভ্যারি করে কাউন্সিল টু কাউন্সিল। যেমন আমাদের এখানে প্রায় সব মিলিয়ে শতখানেক পাউন্ড ইয়ারলি যায় লিজটা। আর আমাদের যে প্লটটা দেখালাম 65 বলতে না? আরো চাবি টাবি ও খরচ আছে। চাবির খরচ, হ্যাঁ সঙ্গে। হ্যাঁ, এমনি ভেঙে বলো, 65 পাউন্ড হচ্ছে মানে অ্যালটমেন্টের লিজের ফি, আর চাবি বানাতে লাগে 15 পাউন্ড, প্লাস ওয়াটার সাপ্লাই থাকে, সেটার জন্য একটা ট্রিভিয়াল অ্যামাউন্ট দিতে হয়। তো মানে নিয়ারলি 100 পাউন্ডের মতো একটু, ইয়ারলি। হ্যাঁ ইয়ারলি, এটা কিন্তু মান্থলি না। আচ্ছা, তো আর আমাদের যে প্লটের সাইজটা, এটা আসলে হাফ সাইজ। আগে যেহেতু প্লট লোকজন কম করতো, সেহেতু ওদের পুরোটা ফুলটাই দিত। দিত। এখন যেহেতু লোকজন অনেক বেশি ইন্টারেস্টেড, সেই জন্য ওদেরকে সবাইকে হাফ হাফ করে দিচ্ছে। যেমন আমরা এখানে বেকটনে থাকতাম 3 বছর আগে, আমাদের যখন ভাড়া বাড়িতে থাকতাম, তখন আমাদের তো প্লট লাগতো না, কিন্তু অ্যাপ্লাই করে রাখছিলাম। পরে যখন আমরা ফ্ল্যাটে গেলাম, আমাদের নিজেদের ফ্ল্যাটে, তখন আমি হেইনল্টে একটা প্লট নিছিলাম। হেইনল্টের ওটা আবার কাজলদা যার কথা বললো, যা ওনার প্লটের যে রক্ষণাবেক্ষণ করে যে লোকটা, কাউন্সিলরই লোক, তাকে বললো যে আমার এইবার আমার ফ্রেন্ডের অ্যালটমেন্ট লাগবে, তো ওটা তো খালি আছে, দিবা নাকি? সে আমাকে স্ট্রেট পরের দিন ফোন দিতে বললো, ওটা ডাইরেক্ট পেয়ে গেলাম। কিন্তু এবার দেখলাম কাজলদা যখন আরেকজন আমাদের বন্ধুকে দিতে চাচ্ছেন, এখন তখন স্ট্রিক্ট দেখলাম হয়ে যে গেছে। ওদের অনেক অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে, তাকে বলছে যে তোমার সিরিয়াল আসলে ডাকবো। না, কারণ হচ্ছে ভাইয়া, এখন তো কোভিড এর সিচুয়েশন, তো লোকজন মোটামুটি সবাই ঘরে বসা, তো সবারই একটুখানি রেক্রিয়েশন দরকার আর কি। সবাই ভাবছে যে আমাদের বসার সময়টা আমরা কাজে লাগাই। আর একজন একজন থেকে দেখে দেখেও ইন্সপায়ার্ড হয়েছে, আমাদের থেকে দেখে আরো 3 ফ্যামিলি ইন্সপায়ার্ড হয়েছে আমাদের পরিচিত, তারাও অ্যাপ্লাই করেছে নেক্সট ইয়ারের জন্য। তো এই জন্য এখন কিউটা বেড়ে গেছে। তো কিউটা বেড়ে আচ্ছা। যাওয়াতে তো এখন হয়তো ওয়েট করতে হবে অনেক অনেক দিন। আপনাদের যখন অ্যাপ্লিকেশন করেন, এটা ওয়েটিং মানে কতদিন মধ্যে ওয়েটিং করতে হয়, বা কোনো টাইম এটা ধরা বাঁধা আছে কি? এটা ভ্যারি করে কাউন্সিল টু কাউন্সিল। কাউন্সিল, হ্যাঁ, যেমন ওভার পপুলেটেড হলে একটু বেশি সময়। যেমন নিউহ্যাম তো ওভার পপুলেটেড, এই জন্য একটু বেশি সময় লেগেছে আমাদের, প্রায় 4-5 বছরের বেশি ওয়েট করতে হয়েছে। আবার যেসব বড়াগুলো একটু কোয়ায়েট বা মানে ডেনসিটি কম পপুলেশনের, সেইগুলোতে আপনি, হ্যাঁ, মোটামুটি 1-1.5 বছরের ভিতর পেয়ে যাওয়ার কথা। তো এই লিস্টটা যে নেন আপনারা, কতদিনের লিস্ট দেয় ওরা? এটা ইয়ারলি রিনিউ করতে হয়, এবং আপনাকে প্রতি বছরই ওরা অগস্টের শেষে সেপ্টেম্বরের দিকে আপনাকে ইমেল দিবে যে আপনি রিনিউ করবেন নাকি ছেড়ে দিবেন। আর রিনিউ করলে আপনার ফিসটা আবার পে করতে হয়। এটা হচ্ছে একটা, আমি রিনিউ করলাম, আবার যদি আমি ফেলে রাখি, আমি যদি কন্ডিশন হচ্ছে যে আমি ফেলে রাখতে পারবো না, আমাকে চাষ করতে হবে, ক্লিন রাখতে ওরা হবে। এসে, হ্যাঁ, হ্যাঁ, ওরা এসে ইন্সপেকশন করে। ইন্সপেকশন করে। যেমন সেটা যদি, যেমন হেনলটা আমি করতে পারিনি, আমার বাড়ি থেকে অনেক তখন দূরে ওরা বলে, চিঠি দিত, হ্যাঁ। তখন ওরা আমাকে চিঠি দিছিল যে তুমি তো হ্যাঁ, কিছু করনি, করনি। তো তুমি এটা কি নেক্সট লিস্টটা ছেড়ে দাও। তো যারা করে না তখন তাদেরকে ছেড়ে দিতে হয়। আচ্ছা, তো এখানে আপনি যে প্লটে বাগান করতেছেন, সবজি করতেছেন, আপনার কোনো সবজি করা বা না করার জন্য কোনো রেস্ট্রিকশন আছে কিনা? কখনো ওরা না, কোনো ওই ধরনের ধরা? না, যেগুলো যেগুলো শুধু লিগেলি আইন মতে, মনে করেন ক্যানাবিস, অবশ্যই আপনি ক্যানাবিস ইভেন নিজের বাড়িতেও করতে পারবেন না, প্লট তো দূরে থাক। এই এই যেগুলো, এগুলো আইনের আওতার মধ্যে যেগুলো, সেগুলো সব করা যাবে। না, দেখেন আপনি যেগুলো মাচা আইনের করেন, বাইরে, অনেকের বাজায় মাচা অনেক উঁচু করে, বা দেখা গেছে পাশের বাগানে সে কমপ্লেন করতে পারে, এই জন্য মাচা টাচা করার কোনো রেস্ট্রিকশন আছে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই, এটা রেস্ট্রিকশন ওইরকম লিখিতভাবে নেই, কিন্তু ওরা বলেছে যে অন্যদের প্রতি খেয়াল রাখতে খেয়াল হবে, রাখতে, অন্যদের হ্যাঁ, কারো ক্ষতি না করে। অন্যদের ফসলও যেন ক্ষতি না হয় হ্যাঁ, সেরকম। কারণ আলো, বাতাস, রোদ এবং পানি, এগুলো যেন সবাই সবাই আর কি সমানভাবে শেয়ার করতে পারে, সেটা বলা থাকে। এটা কমন একটা ক্লজ থাকে যে আচ্ছা, অন্যের আচ্ছা, ব্যাঘাত করিয়ে যেন কেউ কিছু না করে। আচ্ছা। তা আপনার বাগান তো অনেক বড়, তো এখানে আপনি আপনি আগে বলছেন দাও খুন্তি দিয়ে আপনি এগুলো আবাদ করেছেন, তো অনেকে দেখা গেছে যে বাগান নিলে ওরা এখানে পাওয়া যায়, ছোট ট্রাক্টর পাওয়া যায়, তো এখানে ইলেকট্রিক কোনো কানেকশন কিভাবে পাওয়ার সুবিধা কি থাকে? না, আমাদের এখানে ইলেকট্রিক কানেকশন নেই, আবার ট্রাক্টর পেট্রোল দিয়েও চলে। যেমন পেট্রোলেরটা ইউজ করা যাবে, আমাদের কয়েকটা নেইবার ওরা ইউজ করে পেট্রোলের গুলো, পেট্রোলেরটা। সেগুলোও কেনা যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই নেই। তো আপনি হয় ব্যাটারি অপারেটেড বা ফিউল অপারেটেড, যেটা সেটা করতে পারবেন। তো এখানে যারা বাগান করতেছেন, এখানে আমার মনে হয় আপনাদের বাগান আরো অনেকেই করতেছেন, এখানে বাঙালি ছাড়া অন্য কোনো
কারো বাগান করছে কিনা, আর আপনারা ওদের সাথে কোনো লেনদেন বা শেয়ার করেন কিনা? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আমাদের এখানে সামনে একটা টেবল আছে, মানে এন্ট্রেন্সে। তো আমাদের যাদের এক্সেস ফসল আমরা নিজেরা খাওয়ার বা ডিস্ট্রিবিউশনের পরে যদি মনে করি এটা একটা মানে নেইবারহুডের মতো, তো আমরা করি কি যার যার এক্সট্রা ফসলটা আমরা ওই টেবলে রেখে যাই। মানে পার্সোনালি কেউ কাউকে ইনভাইট না করে ওখানে রেখে গেলে যার দরকার সে নিয়ে যায়। আমরা এরকম এ- আমাদের যে ফসলটা নেই আমরা নিয়ে যাই, ওদের অন্যদের যে ফসলটা নেই আমরা রাখলে ওরা সেটা নিয়ে যায়। তো এটা তো কি এটা কি গেটের ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে, গেটের ভিতরে। আচ্ছা, তাহলে তো আমাদের কপাল খারাপ ভাই। হ্যাঁ, আপনাদের জন্য তো ভিতরেই সবকিছু আছে। আমাদের চাবি নেই ভাই, আমরা যদি জানতাম যে বাইরে বাইরে রাখবো তাহলে আমরা যাই নিয়ে আসতাম ভাই। হ্যাঁ, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে একবার এক দারুণ আইডিয়া। ভদ্রলোক চাবি হারিয়ে ফেলেছেন। পরে উনার যেহেতু কোভিড সিচুয়েশন, এখন কাউন্সিলের লোকও নেই, সবাই ওয়ার্ক ফ্রম হোম করছিল, এখন উনি চাবি বানাতে পারছে না। কারণ চাবি বানাতে গেছিল লক স্মিথে অন্যদের কাছ থেকে বড় করে। তখন লক স্মিথ বলল যে এটা সিকিউর চাবি, এটা স্পেশাল চাবি কাউন্সিলের, আমরা বানালে আমাদের ফাইন করা হবে লিগেলি। তো যার কারণে ওরা ডুপ্লিকেট চাবি বানাতে পারেনি। তখন ওদের 1.5 মাস ওয়েট করতে হয়েছে কাউন্সিল থেকে আবার ফি জমা দিয়ে একটা চাবি বানাতে, এবং একটা চাবির কস্ট পড়ে 15 পাউন্ড, মানে এমনই Wow. সিকিউর আর কি। আচ্ছা আচ্ছা। তা আপনাদের তো বাসা থেকে অ্যালটমেন্টে আসতে ডেফিনেটলি সময় লাগে। আমি যতটুকু জানি সুমন ভাই একজন কি ওয়ার্কার হিসেবে ফুল টাইম জব করেন, আপনিই করেন। তো এই অ্যালটমেন্টে কতদিন মানে সপ্তাহে কবার আসেন বা কিভাবে আসেন, এটা রক্ষণাবেক্ষণ বা পরিচর্যা কিভাবে করেন? এটা এটা তো অনেক, মানে কি বলবো, প্লট বা শাকসবজি করা হচ্ছে ভাইয়া সন্তানের মতো। আপনার আগে প্যাশন দরকার। এখন প্যাশন যদি থাকে, আপনি পড়াশোনার জন্য সুদূর চীন যায় তো, তাহলে আমি আমার বাড়ি থেকে 1 ঘন্টা হেঁটে আমি এই প্লটে আসবো না কেন? তা যেমন আমার আমার কোভিড এর টাইমটা ও হেঁটে হেঁটে আসতো, আমার মেয়েটাকে পুশচারে করে হেঁটে হেঁটে আসতো, এসে পুশচারে আমার মেয়েটা ঘুমাতো, এখনো যখন ঘুমাচ্ছে, 1.5 বছর বয়স। আমার ছেলেটা ইয়ার 7-এ গেল, ওর স্কুলটা আবার এখানে, এখান থেকে 10 মিনিট হাঁটা পথ। তো ওকে স্কুল থেকে নিয়ে আসতো, স্কুল থেকে নিয়ে এখানে ছেলে মেয়ে দুজনে খেলা করতো বা মেয়ে ঘুমাতো, আর বাকি সময়টা ও এখানে কাজ করতো সেই রাত 9টা পর্যন্ত। ওর খাবার দাবারও নিয়ে আসতো। আমার ছেলে আবার পার্কে ওর বন্ধু বান্ধবের সাথে খেলা করতো। হ্যাঁ, সেই 3টার সামারে। দিকে এসে তারপরে আমি কাজ থেকে এসে ওদেরকে নিয়ে বাসায় যেতাম। হ্যাঁ, মানে আমার, অন্ধকার না হ্যাঁ, হওয়া আমার পর্যন্ত। হচ্ছে কি আমি নিজে ড্রাইভ করি না, যেহেতু আমার হাজবেন্ড ড্রাইভ করে। এখন ওর কোভিড এ যেহেতু কি ওয়ার্কার ছিল, ও সবসময় প্রতিদিনই ওর কাজে যেতে হয়েছে। তো যার কারণে ওই সময়টাতে আমি কাজে লাগাতাম এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম না ভয়ে, ভাইরাসের ভয়ে। তো আমি হেঁটে চলে আসতাম। আমার প্রায় 55 মিনিট লাগে আমার বাড়ি থেকে এই প্লটে আসতে। তো 55 মিনিট আসতে লাগে, আবার 55 মিনিট যেতে লাগে। তো সামারে একটু আচ্ছা। বেশি সময় রোদ থাকতো 9টা পর্যন্ত। তো সামারে একটু বেশি সময় আমি এখানে ব্যয় করতাম, আগাছা পরিষ্কার করতাম, পানি দিতাম। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ অসাধারণ। সত্যি আমি যত শুনছি তত মুগ্ধ হচ্ছে আপনাদের। মানে মনে হচ্ছে না আপনারা আনন্দ করছেন, পিকনিক করছেন, মানে আসছে কোনো মানে কষ্ট নাই। ইনফ্যাক্ট ইনফেক্ট তাই, হ্যাঁ ইনফেক্ট ইনফ্যাক্ট তাই। পিকনিকের মতো আমরা খাবার দাবার, চা নিয়ে বিস্কিট নিয়ে আসতাম আসতাম, সবাই, অনেকদিন নুডলস নিয়ে আসতাম, এবং আমরা 2-4 জন বন্ধু বান্ধবকে ইনভাইট করতাম যে আসো তারাও। খাবার দাবার নিয়ে খাই, কিন্তু হ্যাঁ, আনফরচুনেটলি না কাউকেই, এসছে দু 2-1 জন একজন, হ্যাঁ আসছে, দু একজন এসছে। কোভিড এর কারণে অনেকেই ভয় ভয় পেত, পাইছে। হ্যাঁ, যে যাবো। তো কিন্তু দু একজন এসছে। হ্যাঁ। আচ্ছা। তো এবার আর পুরোটাই জয়ার কৃতিত্ব, ওর ওর সময়টার কারণেই এই গার্ডেনটা হয়েছে। হ্যাঁ, আমি খুবই কম কন্ট্রিবিউট করতে পারছি এবার। না ভাইয়া আপনারা আমার, বলেন। হ্যাঁ আমার লাল শাক তো দেখাইনি। আমি যে হ্যাঁ জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ দেখান। এই যে লাল শাকে অবশ্য এখন আগাছা হয়ে গেছে। তো আমি বীজ করার জন্য আর উঠাচ্ছি না, এই যে বীজই করব। এই আচ্ছা। যে এই জন্য এখন আর উঠাচ্ছি না। প্রায় 25-30 বার আমি কেটেছি। অনেকে লাল শাক একদম গোড়া সহ উঠিয়ে ফেলেন, তো আমি গোড়া সহ উঠাইনি। আমি করে এরকম করে আমি কাটতাম, এরকম করে কেটে তখন পাশ থেকে আবার বের হতো। হ্যাঁ, আর এখানে আচ্ছা। হচ্ছে ক্যাপসিকাম। এই যে এই যে ক্যাপসিকাম, এই যে অনেক ক্যাপসিকাম ধরেছে আমার, প্রচুর। আপনার তারপর তো এখানে এই যে মরিচ, মরিচ গাছ, প্রচুর মরিচ দারুণ। ধরেছে। এই লাইনটা পুরোটা মরিচে। ওয়াও, অসাধারণ অসাধারণ।
আপনার বাগানে কি নাই ভাই? সবই আছে। আমরা না। কাউন্ট করছিলাম লিখে যে 27 রকমের মানে সব শাকসবজি, ফল ফলাদি 27 রকমের একটা লিস্ট আমরা করেছিলাম। হ্যাঁ, আমরা সরিষা গাছও লাগিয়েছিলাম। তা তো আপনারা উঠিয়ে আপনারা অ্যালটমেন্টে এই যে সবজিগুলা মানে কোন মাসে এগুলা লাগানো শুরু করেন সাধারণত? আমরা, শুরু করা হয়। হ্যাঁ, আমরা যেগুলো ঘরে লাগাই সেইগুলো আমরা লাগিয়েছিলাম হচ্ছে ঘরে যেগুলো করেছি ছোট ছোট করে চারা, সেইগুলো মোটামুটি মার্চ থেকে করেছি আমি। যেহেতু এই এই ইউকে তে আসলে এপ্রিল পর্যন্ত মোটামুটি ঠান্ডা থাকে, তো আমি মার্চ থেকে করেছিলাম। যখন ওগুলো মোটামুটি সার্ভাইভ করার মতো বড় হয়ে গেছে, তখন এপ্রিলের শেষে দু একটা করে করে এনে লাগাতাম, কিন্তু মাঝে আবার বৃষ্টি হওয়াতে সেগুলো মরে যেত। তো আমি এক্সট্রা মানে সতর্কতার জন্য আমি করতাম কি, সব গাছ একসাথে লাগাতাম না, কিছু ঘরে রেখে দিতাম। যেটা মরে যেত তখন ঘরেরটা এনে আবার লাগিয়ে দিতাম। তখন ওই লেট মেতে বা জুনে, বিশেষ করে আসলে আমি জুনেই লাগিয়েছি বেশিরভাগ, যখন প্রপার হ্যাঁ। কনস্ট্যান্ট রোদ ছিল তখন লাগিয়েছি। আমি আমি সুমন ভাইকে আবার একটু জিনিস জানতে চাচ্ছি অ্যালটমেন্ট সম্পর্কে। এখানে আপনি রেস্ট্রিকশন মানে যে সময় মানে কখনো সকালে আসা বা কোনো টাইম বা ধরা বাঁধা আছে কিনা, বা বিকালে সন্ধ্যার পরে আপনি আসতে পারবেন কি আসতে পারবেন না? নর্মালি ওরা অ্যাডভাইস করে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেহেতু ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, আবার এখানে যেহেতু একটু কোয়াইট জায়গা, যদিও গেটটা লক থাকে, হ্যাঁ, তো কিন্তু অনেকে দেখেছি যেমন সন্ধ্যার পরও এখানে এক ভদ্রলোক আছে, ওর নাম হচ্ছে যে কি যেন এডি, মিস্টার এডি, সে একটা ওই ইয়ে চার্জার লাইট নিয়ে চলে আসে হ্যাজাকের মতো। সে এসে সে অনেকক্ষণ রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে। সে তার মানে অফিস, তার মানে আমরা ইচ্ছা করলে করতে পারি। হ্যাঁ সেটা কোনো- করতে পারি। আচ্ছা। আর এখানে তো ওপেন স্পেস, তাই না? অনেকটা ওপেন, খোলামেলা। তা আমাদের দেখি আমাদের বাগানে একটু উইন্ড হলেই গাছপালা পড়ে যায়। ওই দিন তো দেখেন না আমাদের আহ, এক ভাই পোস্টই দিলেন যে তার হ্যাঁ দেখেছি। গাছ পড়ে গেছে, ওনার ওয়াইফ দিছে বকা। তা আমাদের আপনার ওখানে উইন্ড উইন্ড থেকে কি রক্ষা করার জন্য আপনারা কিভাবে ব্যবস্থা নেন? খুঁটি দিয়ে হ্যাঁ দিয়েছি, আর যেমন কিছুই না। খুঁটিগুলো হ্যাঁ, দেখাই, দেখাও। হ্যাঁ, খুঁটিগুলো কিন্তু উইন্ড আছে, ওই পাশের কিন্তু প্লটে ওদেরও দেখাও, ওরাও এই খুঁটি যে দিয়ে যেমন দিয়েছে। আমরা টমেটো গাছে, এটা দেখাই আপনাদেরকে, ও শশা কিন্তু দেখালাম না, পুঁই শশা। টমেটো গাছগুলো বিশেষ করে এরকম মোটা মোটা টুনি কিনে এনে এভাবে বেঁধে কঞ্চি, দিছি, হ্যাঁ। এই কঞ্চি কিনে এনে, টমেটো গাছগুলো একটু বাতাসে পড়ে যায়, তো সেভাবে এই জন্য বেঁধে সুতা দিয়েও বেঁধে দিতে হয়েছে, যেমন এই জন্য এগুলো পড়েনি, এরকম প্রোটেকশন করা হয়। আর আমাদের নেইবারের যদি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা জুম এটা করে আমি জানি না জুম করা যায় না, দাঁড়াও আমি দেখছি। এই যে হ্যাঁ আমাদের দেখা। আমাদের নেইবারের প্লট, এই যে ফেন্সের ওপাশে, হ্যাঁ, ওরা, সে আমার বিল্ডার, সে ইউরোপিয়ান, ইস্টার্ন ইউরোপিয়ান। তো বিল্ডার হওয়ার সুবাদে তার একটা বেনিফিট হচ্ছে সে প্রচুর কাঠ, ড্রিল মেশিন এগুলো আনতে পারে। তো সে, এই যে দেখা যাচ্ছে ভাইয়া দূর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ বুঝতে সে পেরেছি। এরকম কাঠ দিয়ে সাপোর্ট দিয়েছে সব গাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, টমেটোতেই। তো অনেক দারুণ। তা আপনি বললেন, মনে মনে বলছেন আপনি কি পুঁইশাক দেখানোর ইচ্ছা, যে হ্যাঁ দেখিয়ে ফেলেন, দেখি কি অবস্থা পুঁইশাকের আপনার। পুঁইশাকও খাওয়া বাদ, বলে তো পুঁইশাকও খাওয়া বাদ দিয়েছি এখন। এখন হচ্ছে বীজ সংরক্ষণের ব্যবস্থা চলছে। তো আমি কাছে যাই একটু। পুঁইশাকটা এই যে আমাদের শেডের সাথে বাঁশের কঞ্চি বা টুনি যেটাই বলা হয়, তো আপনাদের সুমন ভাই এটা করে দিয়েছে। এই যে বীজ এসেছে বলে আমি আর এখন কাটছি না, এই যে বীজ এসে গেছে। আচ্ছা। তা আপনি পুঁইশাক, আমরা এমনিতে আমরা সাধারণত অনেকে দেখি পুঁইশাক শাকের মতো কেটে কেটে খায়, আপনি গাছে লতার মতো উঠিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, এটা এটা হচ্ছে লাল পুঁইটা, এটা তো দেখলাম বাড়তেই থাকে। তো আমি করতাম কি, এই নিচের দিকে যেগুলো একটু বড় পাতা, যেমন এই যে এরকম, সেইগুলো আমি এখান থেকে ভেঙে ভেঙে নিতাম, এখান থেকে ভেঙে ভেঙে আমি নিয়ে নিতাম এরকম পাতাগুলো। তারপরে উপরে, তারপর লতা যেহেতু বেশি, এখান থেকে কেটে নিতাম কিছু লতা। তো জয়াপা, আপনার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমরা বিজিএস থেকে খুব নভেম্বরের একটা বীজ মেলা করতে যাচ্ছি। আপনার এত আচ্ছা, বাগান, আপনি কিন্তু অনেক বীজ সংগ্রহ করতে হবে। আপনাকে কিন্তু সব মেম্বাররা নক করবে কিন্তু।
তা আপনি আমি অনেক জানি অনেক না কিছু ভাই সামনে আমি করতে হবে। করতে পারবো কিনা। হ্যাঁ, যদি করতে পারি অবশ্যই আমি সেখানে যাব। কারণ যেহেতু দেখি তা, এবার আমার প্রথম, আমি অত অভিজ্ঞ না, কিন্তু আমি চেষ্টা করছি বীজ করার জন্য, দেখি হয় কিনা। ঠিক আছে। আমরা আর এর এই মধ্যে একটু শসা, হ্যাঁ, শশা ক্ষীরা, দেখেন দেখেন। হ্যাঁ এই যে ক্ষীরা, আচ্ছা, এই যে এখানটা একটা ক্ষীরা হয়েছে, এখানটায় একটা হয়েছে ক্ষীরায়। আহ, তো এত ফলন হয়েছে আপনাদের, এত খাবার, তা আপনারা বললাম যখন টেবিলে দিচ্ছেন, তাছাড়া এত ফলন কি করেন? পুরো বছরের জন্য আপনারা কি সেভ করেন কিনা? বা মানে আমি আমি এত সেভ করেছি, এত লোকজনকে দিয়েছি যে এখন আপনাদের সুমন ভাই মোটামুটি আরেকটা ফ্রিজার কিনতে হয়েছে আর কি তার। আমার রান্নাঘরে রাখার জায়গা নেই। তো আমাদের কিছু আম, বন্ধু আছে কাইন্ড, তারা বলছে তাদের অ্যাবান্ডন কিছু ফ্রিজ আছে, মানে ছোট ছোট যে ফ্রিজ গুলো, তিন তিন ড্র 4 ড্রয়ের। তো ওরা অফার করেছে যে তোমরা আমাদের এখানে এনে রাখতে পারো, কিন্তু তাদের বাসা আসলে এত দূরে। তো দেখা যাক, মনে হয় ওদের হেল্প আমাদের লাগবে। আমরা একটু আবার একটু কিছু কমেন্ট পড়ে আসি। আপনি একটু শুনেন, ভাইয়াও শুনেন। আহ, আমার যদি থাকে আবার দেখবো। আহ, কান্তা হক বলেছেন ওয়েল ডান আপু এন্ড ভাইয়া। আরিফিন শামসুল বলেছেন জি জি দিদি, আমি সেই বকা খাও ভাগিনী বাগানি। আর আমি আছি। হ্যাঁ, আপনার লাইনে আছেন কিনা? সরি সরি ভাই, আমি মিস করেছি, শোনা যায়নি। আচ্ছা, আপনাদের কিছু কমেন্ট পড়ছি, আপনারা একটু শুনেন। অনেকেই আমাদের সাথে লাইনে আছেন, অনেক কমেন্ট এসছে, ওনাদের সঙ্গে আমরা প্রোগ্রামটা আস্তে আস্তে আগিয়ে যাই। তো এখানে কান্তা হক বলেছেন খুব ভালো ফলন হয়েছে। আহ, আবার আপনাদের বলেছে ওয়েল ডান আপু এবং ভাইয়া। আহ, থ্যাংক ইউ। সবিনয় দত্ত বলেছেন জয়া, পরের বার বাংলাদেশে একটা বড় কুমড়া নিয়ে আসিস। হ্যাঁ, এটা আমার ভাই। আচ্ছা, থ্যাংক তাহলে তো ইউ কুরবানি। ছোটদা, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ, আশা করি নিয়ে যাব তোর জন্য। না, কুমড়ার তাহমিনা। সাথে পেঁয়াজ নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ, বাংলাদেশে পেঁয়াজ খুব জরুরি, পেঁয়াজ নিয়ে যাব। ঠিক আছে। তাহমিনা আহমেদ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনার জন্য একটা খুব একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মেসেজ দিয়েছেন, ইনি বলেছেন ভেরি ইন্সপায়ারিং। থ্যাংক সেটা ইউ, হচ্ছে থ্যাংক আমাদের ইউ। আমরা আমাদের ভীষণ ভীষণ, হ্যাঁ এই মেসেজটা আম- এসেছে আমাদের সাইদ সুমন ভাইয়ের কাছ থেকে। উনি আমরা ইন্সপায়ার হয়ে হাম্বল আমরা, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। তাহমিনা আহমেদ বলছেন মাশাআল্লাহ। মিথিলা ওয়াচিং। তারপরে কি বল এটা, মিথিলা বলছে ফোনটা আড়াআড়ি ভাবে ধরলেন। যাই হোক, এটা আবার একজন বলেছেন হ্যাটস অফ, এক্সট্রিম প্যাশনেট হার্ড ওয়ার্কার, ভেরি গুড। সাইদা চৌধুরী বলছেন ভেরি নাইস। তাহমিনা আহমেদ বলছেন অনেক অনেক শুভকামনা দুজনের জন্য। আমরাও তাই। থ্যাংক ইউ। আমরা ওভারওয়েলড, সত্যি আমরা ওভারওয়েলড, মানে ওভারজয়েড। মানুষের এত মানে ইন্সপিরেশন পাচ্ছি। আসলে ভাই অ্যাপ্রিসিয়েশন ছাড়া কিন্তু কোনো ভালো কাজ হয় না। হ্যাঁ, আহ, একদম একমত। যেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে কমেন্ট দিচ্ছেন। আমরা অনেকের কমেন্ট পড়তে পারছি না হয়তোবা, কিন্তু ট্রাই করব পড়তে। আপনাদের ব্যাটারি কি চার্জ করে চলে যাচ্ছে নাকি একটু খেয়াল করে দেখেন তো, নাকি আমারটারই অবস্থা খারাপ। না আপনার, আমাদেরটা 40% আছে। হ্যাঁ, না 40% আছে আমাদের আমাদের। আমাদের 40% আছে এখনো। আমরা তো বেশি সময় নেব না, চলে যাব। আমরা পরবর্তীতে আমরা একটু কুইকলি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের আহ, এত ব্যস্ততার মধ্যে আপনারা কাজ করছেন, আপনাদের কিছু শখের কিছু দিক ঠিকানা জানান। আমার কি কি শখ আছে এই কাজ বা গার্ডেনের পাশাপাশি? তোমারটা ভালো তো। ওর পড়ালেখার অনেক শখ, নতুন নতুন জিনিস পড়ার অনেক শখ। হ্যাঁ, আমি আমি চেষ্টা করি, মানে আমার নিজের প্রফেশনের বাইরেও আমি ভ্যারাইটি টপিকস এর উপর একটু পড়াশোনা করতে পছন্দ করি, যেটাই মানে পলিটিক্স, তারপর চাইল্ড কেয়ার, তারপর মানে চাইল্ড ডেভেলপমেন্ট, বা কোনো কান্ট্রির বিশেষ কোনো কালচার, মানে এনিথিং যেটাই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় আমি চেষ্টা করি সেটা নিয়ে একটু মানে বেশি পড়তে আর কি। যেমন এই গার্ডেনিং নিয়ে আমি খুব পড়েছি, খুব বলবো না কিন্তু আমি পড়েছি, মানে যতটুকু পেরেছি, এবং সেটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। মানে পড়ে বিভিন্ন গুগলে পড়তাম, বিভিন্ন আর্টিকেল, যেমন RHS আছে, রয়্যাল হর্টিকালচার সোসাইটি বোধহয়, হ্যাঁ, এটা RHS বলে member একটা। ছিলাম। হ্যাঁ, আমরা মেম্বার ছিলাম রয়্যাল হর্টিকালচার সোসাইটি ইন দ্য UK।
তো ওরা কিছু ম্যাগাজিন পাঠায়, তো ওইগুলো পড়তাম যে কোন মাসে কি কি করতে হয় বা কিভাবে গাছ টাইডি করতে হয়, কোন সময় আপনি ট্রিমিং, প্রুনিং, কারণ সেটাও একটা ব্যাপার, অনেকে আমরা প্রুনিংটা জানি না। প্রুনিংটা খুবই জরুরি, যেমন গোলাপের জন্য প্রুনিং না করলে আপনার নতুন বার্ড হয় না, পাশ থেকে যে ডাল আসবে বাডিং হবে সেটা হয় না। তো কোন সময় প্রুনিংটা করতে হয়, হ্যাঁ, বা মরা পাতা, ডেড হেড গুলো যে ফেলে দিতে হয়, ওগুলো গাছে রেখে দিতে হয় না, গাছের পুষ্টি নষ্ট হয়। তো এই যে কোনো জিনিস মানে একটু পড়লে, নিজের ইন্টারেস্ট থেকে পড়লে সেটা আপনি নিজের কাজে লাগানো যায়, সেটা একটা হবি। ইনশাআল্লাহ। সেগুলো আবার অন্যদের জন্য চেষ্টা করি একটু লিখে, যাতে অন্যদের হেল্প হয়। আর বাচ্চাদের আপনার জন্য একটু এখন আপনার কাছে আমাদের আবদার থাকবে, আপনি রেগুলার লিখবেন। আমি প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে একটা লেখা চাই আমাদের বিজেএস এ। আপনি সবজি হ্যাঁ, কি হয়, চেষ্টা করবো। প্রত্যেক সপ্তাহে একটা দিয়েন, না হয় মাসে একটা। আপনার অনেক কথা জানলাম। সুমন ভাই, আপনার শখের কথা শুনবো একটু। না, আমার শখ গল্প শোনা, গল্প বলা বা আড্ডা দেওয়া বা জোকস চা বলা খাওয়া। না, ফান করা। জোকস, ফান মেইনলি, ফান করা একটা দু এগুলো একটা সবই করা জোকস, হয়। দু একটা জোকস হয়ে যাক, শেষের দিকে চলে এসেছি তো আমরা। জোকস তো আসলে এইভাবে অনেক লোকজন দেখবে, এখন জোকসের তো আবার প্রকারভেদ আছে, সেই ক্ষেত্রে আমাদের আমাদের সব তোমাদের আমাদের গাছপালা নিয়ে কোনো জোকস আছে কিনা? গাছপালা নিয়ে আপাতত জোকস নাই, জোকস মূলত বানাতে হবে। সেগুলো হয়তো বানাতে হবে, কিন্তু জোকসের কথা আসলেই ওই পুরুষ মহিলা বা স্বামী স্ত্রীর ভিতরে যে বেশি ধরনের ওই ধরনের জোকসই আর কি, মানে যেহেতু এখন সবাই আমাদের আমাদের তাহলে আমরা জোকসটা বাতি দেই, ভয় ঢুকাই দিই না। না, ভদ্র জোকসও আছে, জোকস না হয় হ্যাঁ, পরে আরেকদিন হ্যাঁ, প্রোগ্রাম, অসুবিধা নাই। পরে একদিন ঠিক। বলবো। আমরা কিন্তু অনুষ্ঠানে একদম শেষের দিকে। আপনারা দুজন আর কিছু বলার আছে কিনা, দুজনে কিছু শেষ, মানে শেষ করার আগে আপনাদের কিছু বলার আছে কিনা, আর কিছু কোনো কিছু বাদ পড়লো কিনা দেখানো। বলো। বাদ আসলে সেইভাবে তো মানে প্রি স্ক্রিপ্টেড না, তবে মানে নিজের থেকে যেটা বলবো, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে গাছপালা লাগানোটা একটা শখ না শুধু, এটা কিন্তু অনেকটা মেন্টাল ডিপ্রেশন থেকে মানুষকে মুক্তি দেয়। যেমন আমার ম্যাটারনিটির পরে আমি বোর্ড ছিলাম, আমি কাজে জয়েন করতে পারছিলাম না লকডাউনের জন্য। এরপরে মানে কোম্পানি যখন ডাউন সাইজ হয়ে যায়, আমি মোটামুটি ঘরে বসা। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনার বোরনেসটা থেকে আপনি বের হওয়ার জন্য কিন্তু এইটা করতে পারেন। হ্যাঁ, গাছ লাগান, সন্তানের মতো লালন পালন করেন, যখন একটা ফসল হয় মানে এই আনন্দ মানে অতুলনীয়। এটা যারা করেছেন জানেন, মানে এটা আমার ব্যাখ্যার কিছু নেই, যারা করেননি তারা করেন। একদম যারা জানেন না, একদমই কোনো গার্ডেনিং জানেন না, তারাও কিন্তু চাইলে একটা আলু পুঁতে দিতে পারে। একটা টমেটোর বিচি ফেলে দিলে টমেটো এমনিই হয়, কোনো যত্ন লাগে না। টমেটো বলেন, আলু বলেন, ক্যাপসিকাম, মরিচ, এগুলো কিন্তু আপনার ঘরের যে কিচেন স্ক্রাব, ওই কিচেন স্ক্রাব থেকেই কিন্তু উঠে যায়। তো ওটা করেন, দেখবেন আনন্দের কোনো সীমা নাই। মানে আপনি উইন্ডো সিলে করেন, ঘরে করেন, বা ছোট্ট একটু বেলকনি থাকলে, বেলকনিতে সাধারণত একটু বেশি বাতাস হয় বলে গাছ টেকে না। তো নিচু মানে উঁচু দেয়ালওয়ালা বেলকনি হলে আরো আমি ভালো। আপনাকে একটু বলবো, আমি আপনাকে একটু আবার একটু ক্লারিফিকেশন করার জন্য, আমাদের অনেক বাগানিরা কমপ্লেন করেন যে আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের বাগান নেই, বা আমরা বাড়িতে থাকি, বাড়ির বাগানটা বেশি বড় না। তাদের জন্য, আপনি তো ফ্ল্যাটেই থাকেন, তে আপনি একটু যদি আমাদের বিজেস পরিবারের জন্য একটু মেসেজ দেন, কিভাবে আপনি করলেন আর এটা আসলে করা সম্ভব কিভাবে, একটু যদি মেসেজ দিতেন। ওই যে বললাম, যদি আপনার হাতে এক্সট্রা কোনো সময় থাকে, ছোট ছোট টব কিনে উইন্ডো সিলে রেখে দেন। ঘরের ভিতরে সাধারণত 18 থেকে মানে 21 ডিগ্রি তাপমাত্রায় যে কোনো গাছ হয় আমি দেখেছি। আর ঘরে যেমন আমি ইনডোরে রেখেছি আন্থুরিয়াম, তারপরে ওই বিভিন্ন যে ফার্ন গাছগুলো। তো ঘরের ইনডোরের গাছগুলো লাগাতে পারেন, যদি আপনি শাকসবজি খুব হ্যাসেল মনে হয়। ইনডোরের গাছেও আনন্দ দেয়, ঘরে শোভাবর্ধন করে। আর ইনডোরের গাছ নিয়ে যদি একটু বলতে বলেন, খুব এক দু লাইনে বলবো যে আপনি ইনডোরের গাছ হিউমিডিটি পছন্দ করে, মানে একটু বাষ্পীয়, ওরা ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনার বেলকনিতে না রাখলেও চলছে, আপনি সোফার কর্নারে একটা একটা টেবিলের উপর রেখে দেন। যেভাবেই পারেন সবুজ করেন, সবুজ লাগান। এইটাতে উপকার ছাড়া অপকার নেই। হ্যাঁ, এটা গেল প্র- ইনডোরের কথা।
আর আউটডোরে যদি মানে করতে চান, প্লটের কথা, অ্যালটমেন্টের কথা যেটা বললাম আমরা, সেটা আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের কাউন্সিলের সাথে, লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করেন, দেখবেন ডেফিনেটলি ওদের অ্যালটমেন্ট আছে। হ্যাঁ, ওরা ইন্সপায়ার করে সবাইকে। হ্যাঁ, সেখানে কিছু সুবিধাও আছে, অন্যান্যদের দেখে আপনি শিখবেন, বা একটা এখানে আসা একটা আমাদের জন্য, যেমন আমরা একদিন না আসলে, বিশেষ করে ও তো একদিন না আসলে ওর মন ভালো থাকতো না, তো আমি না আসতে পারলে ও তো এমনিতেই আসতো। মানে এটা আবার পুরো অনেকদিন আমরা সন্তানের এমন মতো। আসছি যে হ্যাঁ, বাইরে গেছি, আমরা রাতে আসছি, এসে আমরা কিছু করিনি, বাট একটু ঘুরে গেছি। যেমন আমরা হলিডেতে গেছিলাম এবার ক্যাম্পিং এ, ওই যে বললাম মনিকা সহ 3 দিনের, খুব টেনশনে পড়ে গেছিলাম যে গাছপালা খুব খুব টেম্পারেচার খুব হাই ছিল। মানে এত টেনশন হচ্ছিল যে গাছপালা বেঁচে থাকবে এই রোদে। মানে সন্তানকে না খাওয়ায় রাখলে একবেলা যেরকম টেনশন, আপনার গাছপালার প্রতি সেরকম টেনশন কাজ করে। তখন মানে নিজেকেও সান্ত্বনা দিচ্ছিলাম, না ওরা তো মাটিতেই লাগানো আছে, মাটির ভিতরে তো শিকড় চলে গেছে, এমনি খাবার পাবে। না, এরকম যদি কেউ লং হ্যাঁ, টার্মের জন্য বাইরে যায়, তখন নেইবারদেরকে বললে ওরা ডেফিনেটলি হেল্প ওর করে, নেইবারে হেল্প জল করে। দেয়। হ্যাঁ, তো যেহেতু আমরা 2 দিনের জন্য গেছিলাম, কাউকে বলিনি 3 দিনের জন্য, বাট ঠিক, সেরকম গাছ বেঁচে ছিল। বেঁচে হ্যাঁ, ছিল। বেঁচে ছিল। আর একটা হচ্ছে আমি দেখলাম যে বিজিএস এ অলোকদা আছেন, তারপর ওই এতাম ভাই বোধহয় সম্ভবত, আমি জানি না আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, এটা একজন এটা আমরা ম্যাম, ঠিক আছে, এতাম এতাম ভাই, ভাই। হুম। উনাদেরকে আমার অনেক অর্গানাইজড এবং অনেক হুম অভিজ্ঞ হুম মনে হলো। তো উনারা কিন্তু দেখিয়েছেন, হ্যাঁ, সবাই কি করে মানে বিভিন্ন প্রতিকূল পরিবেশও গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে যত্ন করতে হয়, সেলফ ওয়াটারিং করতে হয়, পলিটানেল করতে হয়, হ্যান্ড পলিনেশন করতে হয়, সো মেনি থিংস আউট দেয়ার। তো আমার মনে হয় হ্যাঁ, ওরকম অভিজ্ঞ গার্ডেনারদের কাছ থেকেও অনেক অনেক কিছু মানে শেখার আছে। উনারা অনেক কন্ট্রিবিউট করেন। আহ, তো আহ, সেটাই বলছি, মানে অভাব নেই আর কি, সোর্সের অভাব নেই, রিসোর্সেরও অভাব নেই, যদি শুধু একটু প্যাশন থাকে করার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বাগান মানে এক কথায় সবুজের মানে সবুজের কারখানা বলা যায়। এত সুন্দর একদম বাগান তাই না? এবং থ্যাংক ইউ। এত ভ্যারাইটি। আপনাদের দুজনকে বিজিএস ম্যাম ফ্যামিলিতে পেয়ে আমরা অনেক গর্বিত, এবং আপনারা যেভাবে বাগান করছেন আরো করতে থাকেন। আরো অনেকেই আপনাদের দেখে ইন্সপায়ার হবে। আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আমাদের ডেফিনেটলি জয়া আপা, আপনার কাছ থেকে তো লেখা পাবোই সপ্তাহে। আশা করি। আর হ্যাঁ, সুমন ভাই, থ্যাংক ইউ। আপনি আমাদের বাগান নিয়ে, গাছপালা নিয়ে চুটকি লেখা শুরু করে দেন। আমরা কিন্তু আপনার কাছ থেকে শুনবো। আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দুজনই অনেক ব্যস্ত। আজকে এই মানে প্রকৃতি দেখেন কি অবস্থা, বৃষ্টির মধ্যেও আপনারা এই প্রোগ্রামটা করেছেন। আমি রিয়েলি ইমপ্রেস। আপনাদের বাচ্চা কত 3-4 দিন যাবত শুনলাম বাচ্চাটা অসুস্থ। হ্যাঁ, ও খুব ও অসুস্থ। ওকে ওকে ঢেকে ঢুকে, হ্যাঁ, এই যে পুশ চেয়ারে ঢেকে ঢুকে ঘুম পাড়ায় রাখলাম। খুবই অসাধারণ। অসুস্থ। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আসলেই আমরা অনেক খুশি আপনাদের সাথে পেয়ে। আমরা হ্যাঁ, আমাদের প্রোগ্রামের শেষের দিকে আপনার একটা ছেলে ছিল, আসছে কি আজকে? ও আজকে ছেলেই তো। হ্যাঁ, ওই জুমটা ঠিক করে দিয়ে গেল। আহ, ও চলে গেছে না? ও খেলতে চলে গেছে। হ্যাঁ, ওর আচ্ছা, ঠিক পার্কে, আছে। পাশের পার্কে ওর আচ্ছা, বন্ধুরা খেলছে। তা আমরা কিন্তু একদম শেষ। আমি কিন্তু সদস্যের কাছে বিদায় নিব। আপনাদের আর কিছু বলার আছে কিনা? আর একটা জিনিস আমরা হ্যাঁ, দেখাবো। মিস হয়ে গেছে একটা জিনিস, যেটা অ্যালটমেন্ট হ্যাঁ, মিলিয়ে আরেকটা ফ্যাসিলিটিস যেটা আপনারা পাবেন সেইটা। যে কম্পোস্ট বানানো, হ্যাঁ, ওরা যেমন কম্পোস্টের বাকেট দিয়ে দেয়। এই যে কম্পোস্ট দেখাও, এই যে এখানে আমাদের সব কিচেন স্ক্রাব গুলো আমরা কিচ্ছু ফেলি না। ইভেন কোনো শুকনো পাতা ঘাস কিচ্ছু আপনার ফেলতে হবে না, সব এখানে রিসাইকেল হবে এবং এগুলো ঘোড়ার জৈব ওটা দেখায়। সার হবে। আর হচ্ছে যে ঘোড়ার ম্যানিওর যেটা, সেটা আমরা একটা এনে রেখেছি, ওখানে দিয়ে গেছিল। তো সেখানে এগুলো আমরা এখানে সেভ করে রাখছি, যখন এই বছরের ইয়েটা শেষ হবে, আমাদের এগুলো সব যখন ক্লিন করে ফেলবো, তখন এগুলো আমরা দিয়ে ফেলবো উপরে। উপরে দিলে নেক্সট ইয়ারে এগুলো মিশে যাবে, একদম কম্পোস্ট হয়ে যাবে। আর ঘোড়ার ম্যানিওরটা অনেক বেশি গাছপালার জন্য অনেক বেশি স্বাস্থ্যপ্রদ। তো এই ছাড়া আর কিছু তো বলার নেই। হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে খুবই হাম্বলড আমাদেরকে ইনভাইট করার জন্য। হ্যাঁ, খুব আচ্ছা। আনন্দ হচ্ছে। আর মনিকা দিকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য। এই সুযোগটা পেলাম তার কারণে। মনির ভাই, সাইদ ভাই, ডেইজি আপা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদেরকে সত্যি একটা বড় অপরচুনিটি দেওয়া হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারার জন্য। মানে অনেকটা সেলিব্রিটি মনে হচ্ছে আর কি। তো আসলে আমরা খুবই হাম্বলড এবং ওভারওয়েলমড, এত কমেন্টস, এত মানে ভালোবাসা পাচ্ছি। হ্যাঁ,
আমরা অনেকের কিন্তু কমেন্টস হয়তো মিস করেছি। জয়াদি এবং সুমনদা ডেফিনিটলি কমেন্টস পড়বেন এবং পড়ে আবার কমেন্টস গুলা হ্যাঁ, আমি রিপ্লাই সুন্দর করবেন। করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের যদি আবার ওনারা লিখে দিবেন, চিন্তা করবেন না। তাছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওনাদের ট্যাগ করবেন নেক্সট টাইম দরকার হয়, ওনারা ঠিকই আনসার দিয়ে দিবেন, দিবেন না? শিওর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা আমি হ্যাঁ, আমার সমাজের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি একটু আমাদের প্রোগ্রাম গুলো সম্পর্কে একটু আপডেট দিতে চাচ্ছি। এটা হলো আমাদের প্রত্যেক এভরি সেকেন্ড সোমবারে আমাদের বিজিএস লাইভ রেডি হয়। আগামী 28 তারিখ মানডে 8 PM বিজিএস লাইভ হচ্ছে। ওইটার পর ধামাকা একটা পারফরমেন্স হবে, ওখানে গান আছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবেন আমাদের এক ডক্টর আপা, আমার নামটা হচ্ছে সালমা আপা আসবেন। তো আপনারা সবাই চলে আসবেন ওই ধামাকা প্রোগ্রামে। আর বিজিএস এর মানডের প্রোগ্রামটা মানে হচ্ছে পুরো, মানে এটা শুরু হয় কিন্তু শেষ হতে চায় না। আর তাছাড়া আমাদের আরেকটা প্রোগ্রাম আছে 5ই অক্টোবর আমাদের মীর ভাই করবেন, সেটা মি এন্ড মাই গার্ডেনের। মি এন্ড মাই গার্ডেনটা এটার কোনো স্টপ নাই, নন স্টপেবল। আমরা আহ, প্রত্যেক বাগানিকেই এখানে নিয়ে আসতে চাই। তো যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে চান প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা এখানে ওনার বাগান অ্যালটমেন্ট, ওনার কাছে 27 রকমের সবজি আছে, তাতে না আপনার যদি একটাও থাকে, আপনি যদি ইচ্ছা করেন আমরা আপনাকে উপস্থাপন করব। এখানে সবার জন্য সমান, এবং আমরা ট্রাই করব সবাইকে নিয়ে আসার জন্য। আমাদের আরেকটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, যেটা যারা এবারই প্রথম বাগান করেছেন প্লিজ আমাদেরকে নক করুন। আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, এতে অন্যান্য বাগানিরা যারা আবার আমাদের ফিউচার বাগানি যারা, তাদের হুম, ইন্সপায়ার করবে আপনাদের কথা শুনে। তা আমরা উম, ধন্যবাদ সকল বিজিএস সদস্য যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এবং আমাদের জয়শ্রী দত্ত আপা এবং সুমন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলেন, আমরা শিখলামও, আর ওনাদের এক্সপিরিয়েন্স জানলাম। এবং আমরা আগামী শো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আমি আশা করি আগামী শোতে এবং প্রত্যেকটি শোতে আপনারা দেখবেন। আজকের মতো সাথে থাকবেন। আজকে দেখেন আমরা 1 ঘন্টার প্রোগ্রাম অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমি আমি বিশ্বাস করতে পারছি না। তা আমি বিদায় নিয়ে নেব। আপনারা আর কিছু বলতে না চাইলে আমরা কিন্তু কোথাও হবে বলে দিচ্ছি এখনই। থ্যাংক ইউ ভাইয়া। সবাই হ্যাঁ, ভালো ভালো থাকবেন, থাকবেন। সুস্থ থাকবেন, সবুজ থাকবেন। হ্যাঁ, আর নিরাপদ থাকবেন, খুবই জরুরি, নিরাপদ থাকবেন। আচ্ছা, সবাইকে আজকের জন্য এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে শুভ, এখন তো শুভরাত্রি না, এখন তো সন্ধ্যা। শুভ সবাইকে সন্ধ্যা। শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো এখানেই। আগামী পর্ব দেখার জন্য আপনাদের মতো কোনো সদস্যের সাথে কথা হবে, নতুন কারোর সাথে কথা হবে, নতুন কোনো বাগান দেখবো, নতুন কোনো এক্সপিরিয়েন্স শুনবো, এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।